কেন ভালোবাসেন? এবার আরাফ খুব আবেগী কণ্ঠে বলে উঠল, তা তো জানি না, তবে এটুকু বলতে পারি তোমায় নিয়ে আমি যা ফিল করি তার কারোর জন্য করি না। তোমার হাসি মুখ দেখলে আমার ক্লান্তি চলে যায়। তোমার চোখে অশ্রু দেখলে আমার বুকে অসহ্য যন্ত্রণা হয়। তোমাকে একদিন না দেখলে আমার বুকটা খালি খালি লাগে। তোমাকে সারাদিনে এক পলক দেখার জন্য আমার চোখ দুটো ভীষণ তৃষ্ণার্ত হয়ে থাকে। তোমার দিকে তাকিয়ে আমি সারা জীবন কাটাতে পারি। ও টাকা, ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি। কত টাকা চাই? এ বলছি যে কত টাকা চাই? আমি কিছু না বলে অবাক হয়ে তাকিয়ে আছি। আমার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি নাতাশা আহমেদ, অনার্স প্রথম বর্ষে পড়ি। বাবা মায়ের একমাত্র সন্তান। আর যিনি আমার গানের ভিতর ফোড়ন কাটলেন তিনি হচ্ছে বাংলাদেশের টপ বিজনেসম্যান সোহেল চৌধুরীর ছোট ছেলে আরাফ চৌধুরী। কলেজের ক্রাশ বয়, মাস্টার্সে পড়েন। ওনার সাথে কথা বলার জন্য প্রত্যেকটা মেয়ে চাতক পাখির মতো অপেক্ষা করে, কিন্তু উনি কাউকে পাত্তা দেয় না। এমনকি কোনো মেয়ের সাথে কথাও বলেন না। মেয়েদের থেকে 100 হাত দূরে থাকেন। মনে হয় মেয়েদের মধ্যে ওনার অ্যালার্জি আছে। সেই উনি নিজ থেকে এসে আমার সাথে কথা বললেন। তা দেখে কলেজের সবাই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। আমাকে কিছু বলতে না দেখি উনি আবার বলে উঠলেন, কি হলো, বললে না তো কত টাকা চাই? আমি টাকা চাই? আপনাকে কি বলল? এই যে টাকার গান গাইলেন, তার মানে আপনার টাকা চাই। তো বলুন কত টাকা লাগবে? টাকার গান গাইলেই টাকা চাই এমনটা ভাবলেন কেন? টাকা না লাগলে এই গান গাইলেন কেন? আমার ইচ্ছে, আপনার কি? যে কাকের মতো কর্কশ গলা, তার দিয়ে আবার গান? এই 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 আপনি কি বললেন? কই কিছু না তো। আপনার সাহস তো কম না, আপনি আমার গলাকে কাকের গলা বললেন? ওই আপনি শুনে ফেলছেন। আপনার কান তো দেখে অনেক পরিষ্কার। আপনি না মেয়েদের সাথে কথা বলেন না, তো আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন কেন? আমার সাথে কথা বলার জন্য তো প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে, আপনিও তার বাহিরে নেই। তাই মনে হলো আপনার সাথে একটু কথা বলি। আর আপনি কি বললেন? আমি ঝগড়া করছি? আমাকে কি আপনার মতো ঝগড়ুটে মনে হয়? কি? আমি ঝগড়ুটে? তা নয় তো কি। কত টাকা চাই বললেই হতো, দিয়ে দিতাম। আপনার টাকার গরম আমার সাথে দেখাতে আসবেন না, যত সব। আরাফকে কোনো কথার সুযোগ না দিয়ে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে আসলাম। মনে মনে আরাফের 14 গোষ্ঠীকে উদ্ধার করে দিচ্ছি। হঠাৎ পিছন থেকে কেউ একজন বলে উঠল, আবার 14 গোষ্ঠীকে কেন উদ্ধার করছেন? তারা কি করলো? আমি অবাক হয়ে পিছনে তাকিয়ে দেখি আরাফ দাঁড়িয়ে আছে। আপনি আপনি আমাকে ফলো করছেন? ও মা, না, ফলো করতে যাব কেন? আমি তো ওখান থেকেই শুনতে পেলাম আপনি আমার 14 গোষ্ঠীকে বকছেন। তাই বলতে এলাম তারা কি করলো। উফ, অসহ্য। এখানে বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব। সমস্যা নেই, আমি পাবনা দিয়ে আসবো। আচ্ছা, আগে থেকে কি সিট বুকিং করে রাখবো? চোখ গরম তার দিকে তাকালাম। ওভাবে তাকাবেন না, প্রেমে পড়ে গেলে কিন্তু আমার কোনো দোষ নাই। ধুর, রাগে গজগজ করতে করতে একটা রিক্সা নিয়ে বাসার সামনে চলে আসলাম। সারাদিন পড়ালেখা কাজের মধ্যে দিয়ে সময় কেটে গেল। রাতে ঘুমানোর সময় আরাফের কথাগুলো মনে পড়ল। ও তো মেয়েদের সাথে কথাই বলে না। তাহলে যাকগে, কলেজের সবাই তো আর সমান না, খারাপ ভালো মিলিয়েই সবাই থাকবে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে মোবাইলের ক্রিং ক্রিং শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি আমার বেস্ট ফ্রেন্ড রিমির ফোন। কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো, এই হতচ্ছাড়ি, কই তুই? ঘুমাচ্ছি। তুই ঘুমাইতেই থাক, আমি তোর জন্য রাস্তায় অপেক্ষা করতে করতে বুড়ি হইয়া যাই। তুই রাস্তায় কেন? ছেড়ি, তোরে না কালকে কইলাম আজকে আমরা একসাথে কলেজ যাবো। ও সরি, ভুলে গেছিলাম। হইছে, তোরে 10 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আচ্ছা জান্টুস। কল কেটে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটা নীল আর সাদার কম্বিনেশনের 3 পিস পরে নিলাম। চুলগুলো উঁচু করে ঝুটি করলাম আর হালকা একটু লিপস্টিক আর চোখে একটু কাজল দিলাম। রেডি হয়ে কলেজ ব্যাগটা নিয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে একটু সামনে আগাতেই রিমি কার সাথে যেন ফোনে কথা বলছে। আমাকে দেখেই রাগি চোখে তাকালো। আমি একটু বোকা বোকা হাসি দিয়ে বললাম, দুলা ভাইয়ের সাথে কথা বলছিস বুঝি? আমার তো কাম নাই, সারাদিন তোর দুলা ভাইরে নিয়েই নাচমু। আহা,
এত রাগ করছিস কেন রে? তোরা 10 মিনিটে আসতে কইছি, তুই আসছিস 20 মিনিটে। পাক্কা 10 মিনিট লেট। হইছে ভাই, এবার চল। এত রাগ করতে হবে না। আমার মতো বাচ্চার সাথে রাগ করতে তোর বুক কাঁপে না? তুই বাচ্চা? সিরিয়াসলি? কয়েকদিন পর নিজেই বাচ্চার মা হয়ে যাবি। চুপ কর ভাই, চল এবার। একটা রিক্সা নিয়ে আমি আর রিমি কলেজে চলে এলাম। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে বসে সবার সাথে গল্প করছিলাম। এমন সময় কেউ একজন বলে উঠল, এই যে মিস, বাদাম খাবেন? আমি সামনে তাকিয়ে দেখি আরাফ দাঁড়িয়ে বাদাম খাচ্ছে। কি হলো, বাদাম খাবেন? আপনাকে বলেছি আমি বাদাম খাবো? না, আমিই বললাম। খালি মুখে আড্ডা দিতে কি কারো ভালো লাগে? আসলে কথা আছে না, উপকারীর ভাত নাই। এত উপকার আবার আমার হজম হয় না, ধন্যবাদ। আপনি না অনেক ঝগড়ুটে। আমার না কাউকে মারতে হাত নিষ্পিস করছে। বাবা, শরীরে হাড্ডি ছাড়া কোনো মাংস নাই, সে আবার মারামারি করবে। আপনাকে তো আমি কিন্তু আপনার সিনিয়র, সম্মান দিয়ে কথা বলতে শিখুন। আপনি আমার সাথে ঝগড়া করতে আসছেন কেন? আমি কি আপনার সাথে প্রথমে খুঁটাখুটি করতে গেছি? আমি ভালো কথা বলতে গিয়েছিলাম, কারোর সাথে খুঁটাখুটি করতে যাইনি। আপনার সাথে কথা বলাই বৃথা। ধুর। আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। কলেজ থেকে বের হতে যাব ঠিক তখনই কার সাথে যেন ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম। কোমরে ব্যথা পেয়েছি। মুখ দিয়ে ছোট একটা আর্তনাদ বের হয়ে আসলো। রিমি দৌড়ে এসে আমাকে ধরে আস্তে আস্তে উঠালো। সামনে তাকিয়ে দেখি একটা ছোট ছোট ড্রেস পরা মেয়ে রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলবো তার আগেই হাত উঠিয়ে আমাকে চড় মারতে নেয়। আমি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ হওয়ার পরও যখন নিজের গালে কোনো ব্যথা অনুভব করলাম না, তখন পিট পিট করে চোখ খুলে সামনে তাকিয়ে দেখি আরাফ ওই মেয়েটার হাত ধরে আছে, আর মেয়েটা আরাফের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। আরাফ একবার আমার দিকে তাকিয়ে ওই মেয়েটাকে বলে উঠল, কলেজ মারামারি করার জায়গা না, ত্রিনা। আরাফ, তুমি দেখলে না এই 3rd ক্লাস মেয়েটা আমাকে ধাক্কা দিল? ও তো তোমায় ইচ্ছে করে ধাক্কা দেয়নি, ও খেয়াল করেনি তোমাকে। আর তোমার সাথে ধাক্কা লেগেও নিজেই পড়ে গেল, সেটা তুমি দেখলে না? আরাফ, তুমি এই 3rd ক্লাস মেয়েটার হয়ে কথা বলছো? লাইক সিরিয়াসলি? আর ও পড়ে গেছে তাই না? ও ইচ্ছে করে পড়ে গেছে সবার সিম্পেতে পাওয়ার জন্য। এসব মেয়েদের আমি ভালো করেই চিনি। চুপ করো ত্রিনা। ওর মুখ দেখে তোমার মনে হচ্ছে ও ইচ্ছে করে পড়ে গেছে? নিজে যেমন সবাইকে তেমন ভাববে না, বুঝলে? মানুষকে সম্মান দিতে শেখো। আরাফ, সরো সামনে থেকে। আমি এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছি, আর চোখ দিয়ে অভিরাম অশ্রু ঝরে পড়ছে। আসলে কেউ কখনো এভাবে 3rd ক্লাস মেয়ে বলেনি তো, তাই ট্রেনার কথাটা আত্মসম্মানে লেগেছে। আরাফ এবার আমার দিকে এগিয়ে এসে একবার মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। তারপর একটু বিচলিত কণ্ঠে বলল, আরে আপনি তো ডান হাতে চোট পেয়েছেন, রক্ত বের হচ্ছে। আসুন আমার সাথে। আমি ঠিক আছি। কোথায় ঠিক আছেন? আপনি ব্যথা পেয়েছেন আমি জানি। আর সবসময় এত তাড়াহুড়ো করেন কেন? একটু দেখে শুনে চলতে পারেন না? আমাদের কথার মাঝে আরাফের ইশারায় রিমি দৌড়ে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। আরাফ কখন যে আমার হাত টেনে নিয়ে পরিষ্কার করে দিচ্ছে আমি খেয়ালই করিনি। স্যাভলনের কারণে যখন ক্ষতস্থানে জ্বালা অনুভব করলাম, তখন ঢুকরে কেঁদে উঠতেই আরাফ ধমকের সুরে বলে উঠল, এই মেয়ে, একদম চুপ। তুমি কি বাচ্চা নাকি? একটু কোথায় কাঁদো কেন? এত সহজ সরল হয়ে যেও না। দুনিয়া এত সহজ সরলের কোনো দাম নেই। আমি কিছু না বলে শুধু ফুফিয়ে ফুফিয়ে কাঁদছি। নাও, হয়ে গেছে। যাওয়ার সময় ফার্মেসি থেকে ব্যথার ওষুধ নিয়ে যাবে, বুঝলে? আমি কিছু বললাম না। রিমি আর আমি একটা রিক্সা নিয়ে কলেজ থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সায় বসে বসে আমি আরাফের কথাগুলো ভাবছি। যেখানে সবাই বলে আরাফ বড় লোকের ছেলে হয়, অহংকার বেশি, সেখানে ওর আজকের কাজকর্মে তো একটু মনে হলো না ওর মধ্যে অহংকার আছে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। রিমির আলতো ধাক্কায় আমি ভাবনা থেকে বের হয়ে এলাম। রিক্সা থেকে নামতেই রিমি বলে উঠল, কি রে, কি ভাবছিস? কই কিছু না তো। আরফ ভাইয়ের কথা ভাবছিস নিশ্চয়ই। আরে না, ধুর। বুঝি বুঝি বন্ধু। ঘোড়ার ডিম বুঝো তুমি। আচ্ছা, আরফ ভাইয়া তোকে এত কেয়ার করলো কেন? উনি তো কোনো মেয়ের সাথেই কথা বলতে চান না। তুমিও যেখানে মনু, আমিও সেখানে। আমি জানবো কেমনি সব? তাই তুমি কিছু জানো না? সত্যি কিছু জানি না। বাসার ভিতরে চলে এবার। না রে, আজকে যাব না, বাসায় কাজ আছে একটু, তুই সাবধানে যা। ঠিক আছে, তাহলে ফোন দিস। আচ্ছা। আমি আর কিছু না বলে রিমিকে বিদায় জানিয়ে বাসায় ঢুকে ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নিয়ে এসে ঘুমিয়ে পড়লাম।
সন্ধ্যায় আম্মুর ডাকে ঘুম ভাঙলো, কিন্তু মাথা ব্যথা আর প্রচন্ড জ্বরে চোখ খুলতে পারছি না। হাত আর কোমরের ব্যথায় জ্বর চলে এসেছে। আম্মু আমাকে ধরে ধরে উঠিয়ে একটু খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে শুইয়ে দিল। আমি কিছুক্ষণ পরই ঘুমের দেশে তলিয়ে গেলাম। সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ছুটে গেল। আস্তে আস্তে উঠে বসলাম, কিন্তু এখনো মাথা ভার হয়ে আছে আর শরীরও দুর্বল। তাই আম্মু আজকে কলেজে যেতে নিষেধ করলো। তাই আমি রিমিকে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে আজ কলেজে যাব না। সারাদিন শুয়ে বসে থেকেই সময় কেটে গেল। রাতে হঠাৎ ফোন বেজে উঠলো। তাকিয়ে দেখি রিমি ফোন দিয়েছে। তাই কল ধরে কানে দিতেই ওপাশ থেকে ভেসে আসলো, কি রে, এখন কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আগের থেকে ভালো আছি। কালকে কলেজ যাবি না? হ্যাঁ, যাব। জানিস আজকে আরাফ ভাইয়া এসে আমার কাছে তোর খোঁজ করছিল। কি বলিস? হ্যাঁ, আমি বললাম যে তোর শরীর ভালো না, তুই আজকে আসবি না, তখন মুখটা কালো করে চলে গেল। ব্যাপার কি রে? আরে এখানে ব্যাপারের কি আছে ভাই? উনি আমার অবস্থা দেখেছিলেন, তাই হয়তো মানবিকতার খাতিরে আমার খোঁজ করেছেন। কি জানি, আমার তো ডাল মে কুছ কালা লাগতা হে। চুপ থাক ভাই, তুই লেখাপড়া শেষ করে গোয়েন্দা হইস, সব জায়গায় সন্দেহ করস। সন্দেহ সন্দেহ গন্ধ পেলে আমি কি করবো? চুপ থাকতে কইছি না তোরে? আচ্ছা বাবা, চুপ করলাম, রাগিস না। কি করিস? শুয়ে আছি, তুই? আমিও। এভাবে আরো কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে স্ক্রল করছিলাম, হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এলো। মেসেজটা ওপেন করতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ মেসেজটা ছিল, তুমি কি পারবে আমাকে একটা বৃষ্টি ভেজা কদম ফুল এনে দিতে ওই সুন্দর গাছটার থেকে? ভেজা কদমের পাপড়িগুলো ছুড়ে দেবে তোমার ভালোবাসা আমার মনে প্রাণে। তোমাকে অনুভব করব অন্তরের গহীনে। আমার সমস্ত সত্তা দিয়ে তোমাকে আহ্বান করব আমার দিকে, হৃদয়ের অন্তরালে। যখন আকাশ ভেঙে বৃষ্টি নামবে, আমি গিয়ে দাঁড়াবো ওই কদম গাছের নিচে। তুমি ছড়িয়ে পড়বে আমার উপর বৃষ্টির ফোঁটা হয়ে, ভেজা কদমের পাপড়ি হয়ে। আমাকে কানে কানে বলবে, ভালোবাসি, তোমায় ভালোবাসি। হঠাৎ এমন একটা কবিতা দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম। তারপরে সেই নাম্বারটায় কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। আমি চিন্তায় পড়ে গেলাম, এটা কে হতে পারে আর এমন কবিতা কেই পাঠাতে পারে। আবার ভাবলাম হয়তো ভুল করে আমার নাম্বারে মেসেজটা চলে এসেছে। কিন্তু কবিতাটা অনেক সুন্দর ছিল। যে এত সুন্দর কবিতা লিখতে পারে সে মনের দিক থেকেও মনে হয় অনেক সুন্দর হবে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। কালকে সকালে আবার কলেজে যেতে হবে। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর নাস্তা করে আম্মুকে বলে কলেজের উদ্দেশ্যে বের হলাম। আমি রিক্সা থেকে নেমে কলেজে ঢুকতেই চমকে উঠলাম, কারণ কলেজ গেটের সামনে ফুল আর রং দিয়ে খুব সুন্দর করে লেখা, হ্যাপি বার্থডে টু ইউ আমার নাতাশা রানী। আমি সাথে সাথে ফোন বের করে আজকের তারিখ দেখলাম, আর তখনই মনে পড়লো আজকে আমার জন্মদিন। কিন্তু রিমি ছাড়া তো কলেজের কেউ আমার জন্মদিনের কথা জানে না। তাহলে আর রিমিও এসব করবে না। আমি আজকে একটু আগেই কলেজে এসেছিলাম, কারণ কালকে কলেজ না আসার কারণে নোটগুলো পাইনি। তাই আজকে রিমির থেকে নিব। তাই রিমিকেও ফোন করে তাড়াতাড়ি আসতে বলেছি। রিমি এখনো এসে পৌঁছায়নি। কলেজেও 4 বা 5 জন ছাড়া তেমন কাউকে দেখছি না। তাহলে আমাকে এই সারপ্রাইজ কে দিল? আমার মাথা কাজ করছে না। আমার ভাবনার মাঝেই আমাকে পিছন থেকে কে যেন ধাক্কা দিল। আমি ঘাড় ঘুরে পিছন ফিরে দেখি রিমি দাঁড়িয়ে আছে। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠলো, কি রে, এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি চোখ দিয়ে ইশারা করে সামনে তাকাতে বললাম। রিমি সামনে তাকিয়ে অবাক হয়ে আমাকে বলল, ওয়াও, এত সুন্দর করে তোকে উইশ কে করলো রে? ব্যাপার কি দোস্ত, বল না। আমি নিজেই জানি না, তোকে কি বলবো? তুই জানিস না সেটা আমাকে বিশ্বাস করতে হবে? আচ্ছা, তুই না বলেছিলি আমি ছাড়া কলেজের কেউ তোর বার্থডে জানে না? তাহলে? আরে আমিও তো তাই ভাবছি, কি হতে পারে, মাথা কাজ করছে না। আচ্ছা, আরফ ভাইয়া নয় তো? আরে না, উনি এত বড় লোক, উনি আমার মতো মেয়ের জন্মদিন কিভাবে জানবেন? আর ওনার এসব বিষয়ে মাথা গলানোর সময় আছে নাকি? কি জানি বাবা, আমার তো কেমন যেন লাগছে। চুপ থাক ভাই, এখানে সন্দেহ প্রকাশ করিস না দয়া করে। আচ্ছা, দয়া করলাম। আচ্ছা ভালো কথা, তুই তো আমাকে উইশ করলি না? হতচ্ছাড়ি, ফেসবুকে ঢুকে দেখ, রাত 12টার আগেই তো তুমি ঘুমাই গেছিলা। হ্যাঁ, হি হি। হাসবি না একদম। আচ্ছা আমার জানটুস, তুমি রাগ করো না। হ্যাঁ, হইছে, এখন চল, কালকে নোটগুলো দিবি। আচ্ছা চল।
তারপর আমি আর রিমি কলেজ ক্যাম্পাসে বসে বসে পড়াশোনা নিয়ে আলোচনা করছিলাম। নোটগুলো শেষ করে বই খাতা ব্যাগে ঢুকিয়ে মোবাইলটা বের করে ফেসবুকে ঢুকলাম। ওমা, ফেসবুকে ঢুকতেই পরপর নোটিফিকেশন আসতে লাগলো, সব বার্থডে উইশ। আমার টাইমলাইন ভরে গেছে উইশ দিয়ে। খুব ভালো লাগলো, সবার আমার বার্থডের কথা মনে আছে। সবাইকে ট্যাগ করে একটা ধন্যবাদ পোস্ট করে দিলাম। এর মাঝে হঠাৎ ক্লাসের ঘন্টা বেজে উঠলো, তাই আমি আর রিমি ক্লাসে চলে গেলাম। আজকে মনটা কেন যেন ফুরফুরে লাগছে। ক্লাস শেষ করে আমি সবার সাথে বসে ক্যাম্পাসে গল্প করছিলাম। এমন সময় কয়েকটা বখাটে ছেলে আমাদের সামনে এসে দাঁড়ালো। তা দেখে আমি আর রিমি অনধিক মুখ ঘুরে বসলাম। কিছুক্ষণ পর সেই ছেলেগুলো আমাকে টার্গেট করে বাজে বাজে কথা বলতে লাগলো। কথাগুলো শুনেই আমার মাথায় রক্ত উঠে গেল। আমি কিছু বলতে যাব, তার আগেই রিমি আমাকে আটকে দিয়ে বলল, কিচ্ছু বলিস না, এইসব ছেলেদের সাথে তর্ক করে লাভ নেই, চল এখান থেকে। তুই কি বলছিস শিমু? কিছু বলবো না আমি? আমার তো ইচ্ছে করছে ঠাটিয়ে দুইটা চড় মারি। কি লাভ তাতে? তারা সূত্রে যাবে মনে করিস? তুই গিয়ে কিছু বললে তোকে আরো খারাপ কথা শোনাবে, তোর প্রতি ক্ষোভ জমবে। যদি তোর কোনো ক্ষতি করে বসে তখন? রিমির কথা শুনে আমি থেমে গেলাম। সত্যিই তো, যদি এমন কিছু করে তাহলে? তাই আর কিছু না বলে আমি আর রিমি কলেজ থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার সামনে পৌঁছে রিমিকে বিদায় জানিয়ে আমি বাসায় ঢুকে যখনই কলিং বেল বাজাতে যাব, ঠিক তখনই মেইন দরজার সামনে আমার চোখ আটকে যায়। দরজার সামনেও ঠিক কলেজের মতো করে রং আর ফুল দিয়ে সুন্দর করে আমার বার্থডে উইশ লেখা। আমি অবাক হয়ে গেলাম, এটা কে হতে পারে? আমার মাথা কাজ করছে না, কিন্তু আম্মু এসব দেখলে উল্টাপাল্টা বুঝবে, তাই সবকিছু হাত দিয়ে পরিষ্কার করে দিলাম। তারপর কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু, বাসায় কি কেউ এসেছিল? না তো, কে আসবে? না, এমনি। আব্বু কোথায়? তোর আব্বু রুমে আছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা। আমি রুমে এসে ব্যাগটা রেখে ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে এসে খাওয়া দাওয়া করে নিলাম। আজকে আমার জন্মদিন বলে আম্মু আমার পছন্দের সব খাবার রান্না করেছে, তাই খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। এখন একটা ঘুম না দিলে চলবেই না, তাই যেই ভাবা সেই কাজ, ঘুমিয়ে পড়লাম। মাইন্ডটা ফ্রেশ করা দরকার। সন্ধ্যায় আম্মুর ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে 9টা বেজে গেল। আর পড়তে ভালো লাগছে না, তাই বই খাতা গুছিয়ে ফোন নিয়ে বসলাম। ফেসবুক স্ক্রল করছিলাম। হঠাৎ কালকে সেই অপরিচিত নাম্বার থেকে একটা মেসেজ আসলো। আমি মেসেজটা ওপেন করলাম। মেসেজটা ছিল, সকাল হতেই নেমেছে বৃষ্টি। আজকে সারা বেলা আকাশ জুড়ে কালো মেঘের লুকোচুরি খেলা। আজকেও একটা কবিতা, কিন্তু কে পাঠাচ্ছে এসব? আজকে আমি নিশ্চিত হলাম যে যেই এই মেসেজ পাঠাচ্ছে সে ভুল করে আমার নাম্বারে পাঠাচ্ছে না, কারণ এক ভুল কেউ বারবার করে না। আমি নাম্বারটায় কল দিলাম, কিন্তু ফোন বন্ধ। আমি চিন্তায় পড়ে গেলাম। আচ্ছা, আজকে আমার বার্থডে উইশ কলেজে আর বাসার গেটের সামনে যে করেছিল সে আর এই মেসেজ দেওয়ার ব্যক্তি কি এক, নাকি দুজন আলাদা আলাদা? তাদের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? আমাকেই বা কিভাবে চিনে? নতুন একটি ভোর, নতুন একটি সকাল শুরু হলো। সারাদিনে কার জন্য কি অপেক্ষা করছে তা কেউ জানে না। সারা রাত বৃষ্টি হয়েছে, তাই এখন প্রকৃতি ঠান্ডা, শীতল, স্নিগ্ধ। প্রকৃতির শীতল হাওয়ায় বারবার কেঁপে কেঁপে উঠছে নাতাশা। ফজরের নামাজ পড়ে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালটা উপভোগ করছে নাতাশা। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ছাদে চলে গেল নিজের গাছগুলো কেমন আছে দেখতে। নাতাশার একটা গোলাপ গাছে আজ ফুল ফুটেছে, তাই ওর মন খুশিতে ভরে উঠল। সে ফুরফুরে মনে নিচে নেমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। তারপর নাস্তা করে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে গেল। কলেজে পৌঁছে রিক্সা থেকে নেমে ভিতরে ঢুকে দেখে রিমি ফোনে কার সাথে যেন রাগারাগি করছে। মনে হচ্ছে দুলা ভাইয়ের সাথে। হিহি, যাই দেখি গিয়ে। কিরে, কার সাথে কথা বলছিস? আর কার সাথে কুমু? দুলা ভাইয়ের সাথে নিশ্চয়ই। কি হয়েছে? এত রাগ করিস কেন? আরে মাঝে মাঝে হুদাই ঝগড়া করতে ভাল লাগে। কি, তুই দুলা ভাইয়ের এমনি প্যারা দিস জিমু? শুন, যে প্যারা সহ্য করে দিন শেষে ফিরে আসবে তাকেই বিয়ে করা উচিত। আর যে প্যারা সহ্য করতে পারবে না তাকে বিয়ে করলে জীবনটা পানসি হয়ে যাবে। তুই কি বললি এসব? সব আমার মাথার উপর দিয়ে গেল। হইছে, তুমি বুঝবাও না মনু, তুমি তো একটা নিরামিষ। নিরামিষই ভালো, প্যারাহীন জীবন। এই রোজ রোজ কথা বলা, দেখা করা, ঘুরতে যাওয়া, এসব আমার দ্বারা হবে না। দেখুন নে, কোনোদিন যদি কাউকে ভালোবাসিস আর প্রেম করিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। ধুর, এসব প্রেম আমার ভাল লাগে না। আর আমি এত আলগা পিরিত পারিও না, তাই কেউ প্রেম করতেও আসবে না। যাদের প্রেম করতে ভাল লাগে না তারাই কিন্তু একসময় কাউকে গভীরভাবে ভালোবেসে ফেলে। তুই কি বলতে চাস? কিছুই না,
তোর মতো গবেটের মাথায় এসব ঢুকবে না। রিমু, কিসে? তোরে কিন্তু আমাদের খুনসুটির মাঝে ক্লাসের ঘন্টা বেজে গেল, তাই আমি আর রিমি কলেজে চলে গেলাম। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে গল্প করছিলাম। এমন সময় হঠাৎ কালকের সেই বখাটে ছেলেগুলো এসে আমার পায়ের উপর ঝাঁপিয়ে পড়লো। আমি একটু ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালাম। তারা সামনে কেঁদে কেঁদে আমার কাছে কালকের ব্যবহারের জন্য মাপ চাইছে। আমি একটু অবাক হলাম, তারা এমন করছে কেন? আর আমি তাদের দিকে খেয়াল করে দেখলাম তাদের শরীরে মায়ের দাগ স্পষ্ট। চোখ মুখে কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। তাদের চোখে মুখে প্রচন্ড ভয় হানা দিচ্ছে। কিন্তু তাদের সাথে কে এই কাজ করলো? আমি তাদের বললাম, আমার সাথে যে ব্যবহার করেছেন সেই ব্যবহার আর কোনো মেয়ের সাথে করবেন না। মেয়েদের সম্মান করতে শিখুন। তারা কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি তাদের আবার বললাম, আচ্ছা, আপনাদের চেহারার এই অবস্থা কেন? কে করেছে এসব আপনাদের সাথে? আমরা কিছু বলতে পারবো না। এইটুকু বলেই তারা এক প্রকার পালিয়ে গেল। বিষয়টা আমাকে প্রচন্ড ভাবাচ্ছে। হঠাৎ কারো ধাক্কায় আমি ভাবনা থেকে বেরিয়ে এলাম। পাশে তাকিয়ে দেখি রিমি। আমি কিছু বলছি না দেখি রিমি বলে উঠলো, কি রে, কি ভাবছিস? ভাবছি ছেলেগুলোর এই অবস্থা কি করলো। যে করুক, একদম ঠিক করেছে। মেয়েদের সম্মান দিতে পারে না, অসভ্যগুলো। এইসব ছেলের জন্য আমরা মেয়েরা আজ কোথাও নিরাপদ নয়। আমি কিছু বললাম না। কি রে, আবার কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ হ্যাঁ বল, কিছু বলছিলি? তুই এত কি ভাবছিস বলতো? আমি তোকে কত কিছু বললাম, তুই কিছুই শুনলি না। হ্যাঁ, রাগ করিস না রিমু, শোন না, আমার মাথায় অনেক কিছু ঘুরছে, তাই একটু। হয়েছে, বুঝেছি। এবার আমাকে বল, তো কি নিয়ে এত ভাবছিস? জানিস, 2 দিন ধরে একটা অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে মেসেজ আসে। মানে মেসেজ বলতে কবিতা লিখে পাঠায়, কিন্তু কল দিলেই নাম্বার বন্ধ। আবার দেখ, কালকে আমার বার্থডে উইশ ওভাবে, আজকে আবার ওই ছেলেগুলোর এমন অবস্থা। ছেলেগুলো বলতেও চাইলো না কে তাদের সাথে এমন করেছে। খেয়াল করেছিস তুই? আমি বলার পর কেমন পালিয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছিস তুই। এসব বিষয়গুলোই আমাকে ভাবাচ্ছে। আমি বুঝতে পারছি না এইসব ঘটনা কি কাকতালীয় নাকি এমনিতেই হচ্ছে। আচ্ছা, তোর কি মনে হয় এসব ঘটনা কি একজনই ঘটাচ্ছে নাকি আলাদা আলাদা ব্যক্তি করছে? আমার মাথায় তো কিছুই আসছে না রে। এখন আসবে না কেন? তুই না সবকিছুতে সন্দেহের গন্ধ পাস। এখন গোয়েন্দাগিরি কর। আরে বাবা, আমি কি কোনো প্রফেশনাল গোয়েন্দা নাকি যে তোর এত জটিল কেস আমি সহজে ধরতে পারবো? চুপ থাক ভাই, আমার মাথা কাজ করছে না। আচ্ছা, এখন এগুলো নিয়ে এত টেনশন করিস না, চল বাসায় যাই, দেখা যাক সামনে কি হয়। ঠিক আছে চল। তারপর আমি আর রিমি একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা গল্পের বই পড়তে লাগলাম। বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। মোবাইলের ক্রিং ক্রিং শব্দে ঘুম ছুটে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখি রিমি ফোন দিয়েছে। আমার সাদের ঘুমটা নষ্ট করলো, তাই ফোনটা কানে ধরেই দিলাম এক ঝাড়ি। এই সেরি, ফোন দিয়ে আমার ঘুমটা নষ্ট করলি কেন? তোর ঘুম ছাড়া কোনো কাম নাই? না নাই, তোর কি? পরীক্ষায় ডাব্বা পাইলেই বুঝবি। চুপ থাক, কেন ফোন দিছস সেটা বল। আরে ওই যে, কি? কি জানি, বলার জন্য ফোন দিলাম। আমি কেমনে জানবো? ধুর, মনেই তো পড়ছে না। তুইও না। আচ্ছা, মনে পড়লে আবার ফোন দিস, আমি এখন উঠে ফ্রেশ হই। আচ্ছা। রিমির সাথে কথা বলা শেষ করে ফোন কেটে দিলাম, কিন্তু উঠতে ইচ্ছে করছে না, আলসেমি লাগছে। তাই মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম। এমন সময় টুং করে মেসেজ টোন বেজে উঠলো। আবারও সেই অপরিচিত নাম্বার থেকে মেসেজটা ওপেন করলাম। আজ আমি একজন মায়াবতীর গল্প বলবো, যে প্রতিদিন তার গভীর কালো চোখে আঁকে মমতার কাজল, দীঘল চুল বেঁধে রাখে ভালোবাসার বেনুনিতে, হাসিতে ছড়ায় উচ্ছ্বাস আর অভিমানে হয় নীল। আমি আজ সেই মায়াবতীর গল্প বলবো। সে মায়াবতী এক জাদুকর। তার চলার পথের ধুলো, আলো বাতাস জানে সে গল্প। তারা জানে কেমন করে সে আগলে রাখে আমায় মমতার বাঁধনে, কেমন করে সে দূর দেশে থেকেও হৃদয়ের সবচেয়ে কাছে থাকে, কেমন করে সে ঝড় বৃষ্টিতে ধরে রাখে হাত, কেমন করে সে ভোলায় আমার সকল ব্যর্থতা। সে মায়াবতী, সে জাদুকর, সে আমার। সে এখন অনেক দূর দেশের বাসিন্দা। সাত সমুদ্র পেরিয়ে তার সাক্ষাৎ পাওয়ার অপেক্ষায় থাকি। চাইলেও আর আমি তার কাছে যেতে পারি না তার নরম গালে আদর খেতে, বলতে পারি না আবল তাবল আমার যত কথা, শোনাতে পারি না তাকে নিয়ে আমার এই অর্থহীন কবিতা। সে এখন অনেক দূর দেশের বাসিন্দা। মায়াবতীরা কি এমনই হয়? চোখের কোণের অনেক বাইরে থাকে, হাত বাড়ালেই ছোঁয়া যায় না তাদের। মনের ঘরে সকল সময় ঘুরে বেড়ায়, কিন্তু পাশে এসে বসে না, শুধু আশা জাগিয়ে রাখে হৃদয়ে।
আশা আবার দেখা হবার কোনো এক ফাল্গুনের ভোরে। আমি জানি দেখা হবে কোনো একদিন তার সাথে, যেদিন আমি মায়াবতীকে আমার অপেক্ষার কথা বলবো, আমার কান্নার কথা বলবো আমার আশার কথা। সেদিন যত ফুল ফুটবে জানবে আমার অপেক্ষার কথা, সেদিন যত পাখি গাইবে শুনবে আমার ভালোবাসার কথা। এত সুন্দর কবিতা পড়লে কার না মন ভালো হয়ে যায়। আমারও মনটা ফুরফুরে হয়ে উঠলো। অপরিচিত নাম্বারটায় কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। এটা তো রোজকার কাহিনী, তাই বেশি ভাবলাম না। দেখা যাক কতদিন এভাবে মেসেজ পাঠাতে পারে। একদিন না একদিন তো সামনে আসবেই, ততদিন না হয় অপেক্ষা করি। কিন্তু আমার মনে খটকা লাগছে। আমার কেন যেন মনে হচ্ছে এসব ঘটনা একজন ব্যক্তিই ঘটাচ্ছে, শুধু আমি ধরতে পারছি না। আমাকে এই রহস্য খুঁজে বের করতেই হবে। সূর্যের আলো চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে গেল। আড়মোড়া দিয়ে ঘুম থেকে উঠে ঘড়ির দিকেই চোখ পড়তে দেখি 7টা বেজে গেছে। তাই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর মোবাইলটা নিয়ে সেই অপরিচিত নাম্বারে কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। আমি হতাশার নিঃশ্বাস ছাড়লাম। কিন্তু যে করেই হোক আমাকে রহস্য খুঁজে বের করতেই হবে। আজকে সারাদিন ফোন দিব, দেখা যাক কি হয়। এসব আকাশ পাতাল ভাবনা ভেবে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। কলেজে পৌঁছে আমি আর রিমি গল্প করছিলাম। এমন সময় কেউ একজন এসে বলে উঠলো, আসসালামু আলাইকুম ঝগড়ুটে রানী। আমি চোখ ছোট ছোট করে সামনে তাকিয়ে দেখি আরাফ দাঁড়িয়ে আছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে ঝগড়ুটে কেন বললেন? কারণ আপনার সাথে আমার যতবার কথা হয়েছে সবসময় ঝগড়াই করেছেন, তাই নাম দিলাম। আর আপনি তো দুধে দেওয়া তুলসী পাতা। তা অবশ্য ঠিক, আমার মতো ভালো মানুষ আর দুইটা নাই। কি আপনি ভালো? তো আমি কি খারাপ? আমি কখন বললাম আপনি খারাপ? নিজেই তো বললেন। হিহি। আমি কখন বললাম? আমি শুধু জিজ্ঞেস করলাম। চুপ থাকেন। হ্যাঁ, এখন কেন চুপ থাকবো? নিজের কথায় নিজেই ফেঁসে গেলেন তো। ওই একদম হাসবেন না বলে দিলাম। হাসবো? একদম না। একদম হ্যাঁ। না বলছি কিন্তু। আমিও হ্যাঁ বলছি কিন্তু। ধুর, কি শুরু করলেন? আমি কি করলাম? আপনি তো ঝগড়া শুরু করলেন। আমি কিছু বললাম না। কি হলো এখন চুপ কেন? আপনি একাই বলুন, আমি আপনার সাথে পেরে উঠবো না। হার মানলেন তাহলে? আপনাকে তো। আচ্ছা, ঝগড়াঝাটি অফ। আপনার শরীরে কি অবস্থা এখন? শুনলাম জ্বর আসছে নাকি? আসছিল, তবে এখন আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো না থাকলে কি আর ঝগড়া করতে পারতেন? আবার? আচ্ছা বাবা, সরি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। কারণ আপনি তো কোনো মেয়ের সাথে কথা বলতে চান না, তাহলে আমার সাথে বলেন কেন? আমি মেয়েদের সাথে কথা বলতে চাই না বা বলি না তেমনটা নয়। যেসব মেয়েদের গায়ে পড়া স্বভাব, আমি সেই সব মেয়েদের একদম পছন্দ করি না। আর কলেজের প্রায় মেয়ে আমার সাথে কথা বলার জন্য ওত পেতে থাকে। এমন একটা ভাব মনে হয় আমার সাথে কথা বললে তাদের জীবন ধন্য। আবার প্রায় মেয়ের গায়ে পড়া স্বভাব, এই জন্য আমি মেয়েদের থেকে দূরে থাকি। আর আমি অনেক দিন লক্ষ্য করেছি, একমাত্র আপনি আমাকে নিয়ে কখনো সেভাবে ভাবেননি। আমি সিনিয়র সেভাবেই দেখেছেন, কোনো ক্রাশ ট্রাশ এসব বলেনি। আপনার এই জিনিসগুলো আমার ভালো লেগেছে, তাই আপনার সাথে কথা বলি, বুঝলেন? কথা বলার মাঝেই আরাফকে কে যেন ডাক দিল। আরাফ সেখানে চলে গেল। আমি এখনো সেখানে দাঁড়িয়ে আছি। আরাফের কথাগুলো মনে পড়ছে। ও বড়লোক হলেও ওর মধ্যে কোনো অহংকার নেই। ইস, সবাই যদি এতটা ভালো হতো। হঠাৎ কারো আলতো ধাক্কায় আমি ভাবনা থেকে বেরিয়ে এলাম। পাশ ফিরে দেখি রিমি আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমি চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? এভাবে হাসছিস কেন? কুচকুচ হোতা হে বন্ধু। কুছ নাহি হোতা। তুমি বললেই হলো নাকি? তোমার চেহারা যে অন্য কথা বলছে বন্ধু। আমি কেমন যেন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। তোর নাকের সমস্যা, ডাক্তার দেখা। হ্যাঁ, এখন তো এইসবই বলবি, ধরে ফেলেছি না? তুই তোর আজাইরা পেঁচাল নিয়ে থাক, আমি গেলাম, টাটা। আরে একা যাস কেন? আমিও যাবো তো, চল। আমি আর রিমি একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে বের হলাম। সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়েই কেটে গেল। রাতে ঘুমাতে যাওয়ার সময় আরাফের কথাগুলো মনে পড়লো। আমার মধ্যে কেমন যেন একটা মুগ্ধতা কাজ করছে। কখন যে ওকে নিয়ে ভাবনায় বিভোর হয়ে গেছি বুঝতেই পারিনি। হঠাৎ মোবাইলের মেসেজ টোনের আওয়াজে ভাবনার ছেদ পড়লো। সেই অপরিচিত নাম্বার থেকে মেসেজ। হয়তো আজও কোনো মিষ্টি কবিতা পাঠিয়েছে। তাই আর দেরি না করে মেসেজটা ওপেন করলাম। আমার একটা মানুষ প্রয়োজন, প্রবল জ্বর, এ যেমন প্যারাসিটামল প্রয়োজন হয়,
অথবা শরতের আকাশের দিকে একটিবার তাকানোর জন্য যে সময়ের প্রয়োজন হয়, শহরের রাস্তায় কাঠ ফাটার রোদে যেমন একটা ছায়া প্রয়োজন হয়, ঠিক তেমন তৃষ্ণার্ত মানুষের এক গ্লাস পানির দরকার হয়। যেমন বছরের প্রথম বৃষ্টি গায়ে মাখার বা পূর্ণিমার রাতে একটিবার চাঁদ দেখার যে প্রয়োজনটা, তার থেকে কম কিছু না। আমার একটা বন্ধু প্রয়োজন, স্বস্তির নিজস্ব ব্যক্তিগত স্থান প্রয়োজন, ভরসা করার মতো কাঁধ, আর মহামূল্যবান ভালোবাসা নামক অনুভূতি গচ্ছিত রাখার জন্য একটা মন প্রয়োজন। আমার একটা মানুষ প্রয়োজন। খুব সুন্দর একটা কবিতা। কবিতাটা পড়েই কেন যেন চোখের সামনে আরাফের চেহারাটা ভেসে উঠল। তাহলে কি আমি আরাফকে মিস করছি? কিন্তু কেন? আর সর্বপ্রথম আরাফের চেহারাটাই আমার মনে পড়লো কেন? কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই অনুভূতির কি কোনো নাম আছে? এসব আকাশ পাতাল ভাবছিলাম, হঠাৎ আবার একটা মেসেজ টোনের আওয়াজে ভাবনা থেকে বেরিয়ে এলাম। সেই অপরিচিত নাম্বার থেকে আবার একটা মেসেজ। আমি অবাক হলাম। প্রতিদিন তো একটা কবিতা পাঠিয়ে ফোন অফ করে দেয়, তাহলে আজকে দুটো কেন? আমি তাড়াতাড়ি মেসেজটা ওপেন করলাম। মেসেজে লেখা, আমাকে খুঁজে লাভ নেই ম্যাডাম, প্রতিদিন এত খুঁজেন কেন? যখন সময় হবে তখন ঠিক আপনার সামনে ধরা দিব। আপনি হয়তো ভেবেছেন আমি ভুল করে আপনাকে মেসেজ পাঠিয়েছি। না, আমি জেনে বুঝি আপনাকে মেসেজ দিই। এটা এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনাকে মেসেজ না দিলে যেন আমার ভালোই লাগে না। আরও বেশি ভালো লাগে যে মেসেজ পাওয়ার পর আপনার চিন্তা ভাবনা জুড়ে শুধু আমিই থাকি। তবে এটুকু বলতে পারি, আমাকে দেখার পর আপনি নিশ্চিত চমকে উঠবেন। সেদিন আপনার চেহারার রিয়াকশন দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। এই যে আমাকে দেখার জন্য আপনি উদ্গ্রীব হয়ে আছেন, এই জিনিসটা আমার বড্ড বেশি ভালো লাগে। আমার জন্য আপনি অপেক্ষা করে আছেন, আমাকে খুঁজে বেড়াচ্ছেন। আই লাইক ইট। তবে একটা কথা কি জানেন, আপনাকে না আমি বড্ড ভালোবেসে ফেলেছি। আপনার ওই ডাগর ডাগর কাজল কালো আখির প্রেমে আমি বড্ড খারাপভাবেই পড়েছি। কোনোভাবেই উঠতে পারছি না। আচ্ছা, কিভাবে উঠবো আমাকে একটু বলে দিবেন? তবে আমি না উঠতে চাই না। আমি যে আপনার মায়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি, এখন আর চাইলেও বের হতে পারবো না। আপনি আমাকে একটু ভালোবাসবেন? সমস্যা নেই, আপনি সময় নিন। ততদিন না হয় আমি অপেক্ষা করব, কিন্তু আমি আপনার মনে আমার জন্য জায়গা করেই ছাড়বো। ইটস মাই প্রমিস। আজকে আর নয়, অনেক কথা বলে ফেলেছি। এখন আপনি আমাকে নিয়ে ভাবতে থাকুন। আমি চললাম, টাটা। লাস্ট একটা কথাই বলবো, প্রচন্ড ভালোবাসি আপনাকে। মেসেজটা পড়ে আমি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছি। আমি সাথে সাথে নাম্বারটায় কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। তার মানে আমাকে আজকে মেসেজটা দিয়েই নাম্বার বন্ধ করে দিয়েছি। আমি ভীষণ হতাশ হলাম। এটা কে? আমাকেই বা কোথায় দেখেছে যে এত ভালোবেসে ফেললো? আমাকে জানতেই হবে এই লোকটা কে। বাই এনি চান্স এটা আরাফ নয় তো? কালকে রাতে ওসব আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন ঘুমের দেশে তলিয়ে গেছি বুঝতেই পারিনি। ফোনের ক্রিং ক্রিং শব্দে ঘুম ভেঙে গেল। ঘুমের মধ্যে বিছানা থেকে ফোনটা নিয়ে নাম না দেখেই ফোনটা কানে ধরলাম। ফোনটা কানে ধরতে ওপাশ থেকে ভেসে এলো, কি রে, কই তুই? বিছানায়। বিছানায় কি করিস? নাচতেছি। কিন্তু আমার তো মনে হচ্ছে তুই ঘুমাচ্ছিস। বিছানায় মানুষ না ঘুমিয়ে আর কি করে? আর কিছু করে না। রিমু, তুই কি ফাজলামো করতেই সাত সকালে আমার ঘুমটা নষ্ট করলি? এই যে ম্যাডাম, এখন আর 7 সকাল নেই, অলরেডি 7:30-এর বেশি বাজে, আর 8:15-তে ক্লাস। তুই কলেজে আসবি না? কি বলিস, এত বেজে গেছে? হ্যাঁ ম্যাডাম, এখন তাড়াতাড়ি উঠেন। তুই কই, কলেজে? হ্যাঁ। আরাফ আসছে কলেজে? হ্যাঁ আসছি তো, কেন? না এমনি। কি ব্যাপার? তোর ব্যাপারের গুষ্টি কিলাই। তুই তো আমার পুরো কথাটাও কইতে দিলি না। চুপ থাক, আমি কলেজে আসতেছি। আচ্ছা, আয়। রিমির সাথে কথা বলা শেষ করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। না খেয়েই আম্মুকে বলে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আম্মু আমাকে পিছন থেকে অনেকবার ডেকেছে খেয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন খেতে গেলে আরো দেরি হয়ে যাবে, আর ক্লাসও মিস হয়ে যাবে। তার থেকে বড় কথা, আরাফের ওপর নজর রাখতে হবে। আমাকে রহস্য উন্মোচন করতেই হবে। কলেজে পৌঁছে আশেপাশে তাকিয়ে দেখি আরাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছে। আজকে ওকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করলাম। বেশি ফর্সা না, মানে আমরা যাকে শ্যামলা বলি আর কি। উজ্জ্বল শ্যামলা বর্ণের, চাপদারি, চুলগুলো সিল্কি হয়ে কপালের একপাশে পড়ে আছে, ডার্ক ব্লু শার্ট, কালো জিন্স প্যান্ট, হাতে কালো রঙের ঘড়ি আর কালো জুতা। বেশ ভালোই মানিয়েছে। আরেকটা জিনিস হচ্ছে ওর হাসি। ওর হাসির জন্য ওকে আরো বেশি সুন্দর লাগছে। ছেলেদের হাসিও বুঝি এত সুন্দর হয়, আমার জানাই ছিল না। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ওকে নিয়ে ভাবনায় বিভোর হয়ে গেছি বুঝতেই পারিনি। হঠাৎ কারো ধাক্কায় ভাবনার ছেদ পড়ল। ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখি রিমি ঠোঁটে রহস্যজনক হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চোখ ছোট ছোট করে বললাম, কি হয়েছে?
কি হবে? এভাবে হাসছিস কেন? কই হাসছি? ধুর, ভাল লাগে না কিন্তু। আচ্ছা, তুই এখানে দাঁড়িয়ে তো কি ভাবছিলি? কই কিছু না তো। আরব ভাইয়ের দিকে তাকিয়ে আবার বলছিস কিছু ভাবিস না? আমি কেন আরাফের কথা ভাবতে যাব? তাই তুই আরব ভাইয়ের কথা ভাবছিস না? না। তাহলে বলতো আমি কখন তোর পাশে এসে দাঁড়িয়েছি? এই তো এখন। আপনার মুন্ডু, আপনি যতক্ষণ ধরে ভাবনায় বিভোর হয়েছিলেন আমি ততক্ষণ ধরে আপনার পাশে এসে দাঁড়িয়েছি। আর আপনি ভাবনায় এতই মশগুল ছিলেন যে কখন আপনার সামনে থেকে আরব ভাইয়া চলে গেছে সেটি আপনি বুঝতেই পারেননি। আমি অবাক হয়ে সামনে তাকিয়ে দেখি সত্যি আরাফ নেই। আমি কিছু না বলে একটু কাচুমাচু করে রিমির দিকে তাকালাম। রিমি ফিক করে হেসে দিল, বলল, হয়েছে, বুঝেছি, এবার বল তো ব্যাপারটা কি? কালকে রাতে এই মেসেজটা এসেছে দেখ। ফোন থেকে বের করে মেসেজটা দেখালাম। বাবা, এত ভালোবাসা! আমার নিরামিষ বন্ধু কি তাহলে প্রেমে পড়ে গেল? উফ, তুই চুপ কর মেরিমা। আমি এখনো বুঝতে পারছি না কে এগুলো পাঠাচ্ছে, আর তুই প্রেম নিয়ে পড়ে আছিস। কে হতে পারে এটি? সেটাই তো বুঝতে পারছি না। তবে আমি যেটুকু বুঝলাম, তোকে আড়াল থেকে কেউ একজন বড্ড বেশি ভালোবাসে। আমি কিছু বললাম না। কি রে, আবার কি ভাবছিস? কিছু না। আচ্ছা শোন, এসব নিয়ে টেনশন করিস না। তোকে বলেছি তো সময় হলে ধরা দিবে, ততক্ষণ একটু ধৈর্য ধর। হুম। তবে আমার কেন যেন মনে হচ্ছে এটি আরফ ভাইয়া হলেও হতে পারে। কি যে বলিস, ওনার মতো এত বড় লোকের ছেলে আমার মতো মেয়েকে ভালোবাসবে? আরফ ভাইয়ের মধ্যে অহংকার নেই, উনি ধনী গরিব বিচার করে কাজ করেন বলে আমার মনে হয় না। আরেকটা কথা কি জানিস, ভালোবাসা কখন কিভাবে কার প্রতি হয়ে যায় সেটা কেউই জানে না। অপর মানুষটা গরিব নাকি বড় লোক এইসব মাথায় থাকে না। ফ্যামিলি মানবে কি মানবে না, ওকে পাবো কি পাবো না, এগুলো ভাবনাই আসে না। তখন শুধু মনে হয় অপর মানুষটাকে না পেলে নিজের বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে। যে করেই হোক মানুষটাকে পেতে হবে। আমাকেই দেখ না, কখনো কি ভেবেছিলাম কাউকে ভালোবেসে ফেলবো? তবুও তো একজনকে ভালোবেসে ফেললাম। আমি মন দিয়ে রিমির কথাগুলো শুনছিলাম। রিমির কথাগুলো যত শুনছি তত যেন আরাফের কথা আমার মনে পড়ছে। এমন হচ্ছে কেন আমার অজানা? এই অদ্ভুত অনুভূতির কোনো নাম আছে কি? এসব ভাবছিলাম আর হাতের নখ কামড়াচ্ছিলাম। এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন। যখনই কোনো কিছু ভাবি তখন নখ কামড়াই। হঠাৎ কারো কথায় ভাবনার ছিট পড়ল। সামনে তাকিয়ে দেখি আরাফ দাঁড়িয়ে আছে। আপনাকে ক্ষুধা লাগছে মিস? কিছু খাবেন? না তো, কেন? যেভাবে হাতের নখ কামড়াচ্ছেন তাতে মনে হলো আপনার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগলে বলুন, আমি কিছু কিনে নিয়ে আসি। তবু এই বেচারা নখগুলোকে ছেড়ে দিন, ওরা আপনার দাঁতের নিচে গিয়ে বাঁচাও বাঁচাও করে কান্না করছে। আমি কিছুক্ষণ চোখ ছোট ছোট করে আরাফের দিকে তাকিয়ে থেকে ফিক করে হেসে দিলাম। মানুষটা অনেক মজার তো। বাবা, যোগরুটে রানী আবার হাসতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারি। তাহলে সারাক্ষণ ঝগড়া করেন কেন? আপনি ঝগড়া শুরু করেন তাই আমি করি। না হ্যাঁ বললেই হলো নাকি? আমি মোটেও ঝগড়া করি না। করেন। করি না। 100 বার করেন। 1000 বার করি না। আমি কিছু না বলে আবার হেসে দিলাম। আমার দেখা দেখি আরাফও হেসে দিল। মানুষটার সাথে যতক্ষণ থাকি ততক্ষণ যেন আমার সব টেনশন চলে যায়। আমিও যেন একটা বাচ্চা হয়ে যাই। কি অদ্ভুত ব্যাপার। আচ্ছা মিস, আবার পরে কথা হবে, এখন আসি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আরাফ বিদায় নিয়ে চলে গেল। আমি আর রিমিও একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে বের হলাম। ইদানিং আমাদের কলেজের রাস্তাটায় প্রচুর জ্যাম লেগে থাকে। আজও তার ব্যতিক্রম নয়। জ্যামে আটকে আছি, প্রচুর বিরক্ত লাগছে। আশেপাশে তাকাতে তাকাতে হঠাৎ এক জায়গায় আমার চোখ আটকে গেল। আরাফ কিছু গরিব ছেলে মেয়েদের খাবার কিনে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি মুগ্ধ চোখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। হঠাৎ জ্যাম ছুটে যাওয়ায় রিক্সা তার আপন গতিতে চলতে লাগলো। যতক্ষণ না আরাফ আমার চোখের আড়াল হচ্ছে ততক্ষণ তাকিয়েই ছিলাম, আর মনে মনে ভাবতে লাগলাম বড় লোকরাও বুঝি এত ভালো হয়। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল। সন্ধ্যের সময় পড়তে বসলাম, কিন্তু আজকে আর কোনো মেসেজ টোন পাচ্ছি না। কিন্তু কেন? সন্ধে হতে দেরি, ওনার মেসেজ পাঠাতে তো দেরি না। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, 7টা 8টা 9টার বেশি বেজে গেল, কিন্তু কোনো মেসেজ আসলো না। আমি ভিতরে ভিতরে খুব অস্থির হয়েছি। কিন্তু কেন? আমি মেসেজের জন্যই বা কেন অপেক্ষা করছি?
উত্তরটা আমার অজানা। আমার এমন অনুভূতি হচ্ছে কেন, এসব ভাবছিলাম। হঠাৎ মেসেজ টোনের আওয়াজ আমার ধ্যান ভাঙলো। আমি একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা 13 বাজে। তারপর ফোনের দিকে তাকালাম, সেই অপরিচিত নাম্বার থেকে মেসেজ। আমার ঠোঁটের কোণে মুচকি হাসি উকি দিল। আমি মেসেজটা ওপেন করলাম। কি ম্যাডাম, আমাকে মিস করছিলেন বুঝি? আমি জানি আপনি আমাকে মিস করছিলেন, আমার মেসেজের জন্য অপেক্ষা করছিলেন, বারবার ঘড়ি আর ফোনের দিকে তাকাচ্ছিলেন যে মেসেজ আসলো কিনা। এই যে এখন আমার মেসেজ পেলেন, তাতে আপনার অজান্তেই ঠোঁটের কোণে মুচকি হাসি উকি দিয়েছে। এই হাসিতেই তো আমি বারবার মরতে চাই। এখন আপনি ভাবছেন আপনার এসব কাণ্ড কারখানার কথা আমি জানলাম কিভাবে, কি তাই তো? প্রিয়তমা কখন কি করতে পারে সেগুলো আমি যদি নাই জানি তাহলে কেমন প্রেমিক পুরুষ হলাম। আজকে ইচ্ছে করেই কোনো মেসেজ দেইনি, দেখতে চেয়েছি আপনি আমাকে কতটুকু মিস করেন। তারপর তো দেখলাম যে না, থাক, আর কিছু বলবো না। আপনি এখন আমাকে নিয়ে ভাবুন, আমার নাম্বারে কল দিয়ে নাম্বার বন্ধ পেয়ে হতাশার নিঃশ্বাস ছাড়ুন, সেগুলো আমি একটু অনুভব করি কেমন। এখন আপনি মনে করতে পারেন যে আমি কোনো পাগলের পাল্লায় পড়লাম রে বাবা, কিন্তু আসল কথা হলো আপনাকে ভালোবেসে আমি পাগল হয়েছি। আগে কখনো কোনো মেয়ের জন্য এতটা পাগলামো করিনি। আমার নিজের কাছেই মাঝে মাঝে অবাক লাগে। তবে যাই হোক, আপনাকে আমি অসম্ভব ভালোবাসি। মেসেজটা পড়ে আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। আর কত চমকে উঠবো, প্রতিদিনই এমন কিছু কথা বলে আমি চমকে উঠি। এটা আরাফ নয় তো? আর যদি আরাফই হয় তাহলে ও কি সত্যি আমাকে এতটা ভালোবাসে? আজ শুক্রবার, কলেজ ছুটি, বাইরে যাওয়া নেই, কোনো কাজ নেই, তাই পড়ে পড়ে ঘুমাচ্ছি। আর ওদিকে আম্মু চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় করছে। হঠাৎ মুখের উপর কি যেন একটা অনুভব করলাম, তাই পিট পিট করে চোখ খুলে দেখি ওমা, মশারির এক কোণা খুলে আমার মুখের উপর পড়ে আছে। আমি জানি এটা আমার আম্মুর কাজ, আমাকে ঘুম থেকে ওঠানোর জন্যই এসব অ্যাপ্লাই করে। তাই আর কি, আড়মোড়া দিয়ে উঠে বসলাম। এখনো যেন ঘুমে দু চোখ ভেঙে আসছে, কিন্তু এবার আর 1 মিনিটও ঘুমালে আম্মু আমাকে আস্ত রাখবে না। কি জ্বালা! ঘুম কাটাতে ফোনটা নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। একটা পোস্ট দেখিয়ে একটু মুচকি মুচকি হাসছিলাম। ও মা, কোথা থেকে আম্মু তেড়ে এসে বলে উঠলো, এই তুই হাসছিস কেন রে? কার সাথে কথা বলিস? আমি একটু চমকে উঠে বললাম, কারোর সাথে না তো। তাইলে তুই ব্যাটকাস কেন? কই? আমি দেখি নাই, আমারে তোর কানা মনে হয়? না, তুমি তো চশমা পরো, কানা হইবা কেন? ছেড়ি ফাজলামো বন্ধ কইরা বল, কার লগে কথা কইয়া ব্যাটকাস? প্রেম করস তুই? এসব কি কইতাছো আম্মু? আমি প্রেম করতে যাবো কেন? তাও ঠিক, প্রেম করতে গুণ লাগে। আর তুই যে নিরামিষ, তোর সাথে কেউ প্রেম করবে না। আম্মু! চুপ থাক। এই বলে আম্মু চলে গেল। আমি এখনো আম্মুর চাওয়ার পানে তাকিয়ে আছি। আম্মু এসব কি বলে গেল? সব মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। প্রেম করতে বুঝি গুণ লাগে? কি সব কথাবার্তা! দুপুরে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিলাম। আজকে যেন সময় কাটছেই না। প্রতিদিন কলেজ যাই, অন্যান্য কাজে ব্যস্ত থাকি, সময় যে কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না। সারাদিন শুয়ে বসে থেকে শুধু বোরিং হচ্ছে, তাই একটা গল্পের বই নিয়ে বসলাম। কিছুক্ষণ পর আম্মু ডাক দিয়ে বলল, আম্মু আর আব্বু নাকি একটু বাইরে যাচ্ছে, ফিরতে ফিরতে রাত হতে পারে, আমি যেন বাসার খেয়াল রাখি। তারা চলে গেল, আমি একা একা কি করব ভেবে পাচ্ছি না, তাই টিভি ছেড়ে দেখতে লাগলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমি একটু চমকে উঠলাম, কারণ একটু আগে আম্মু আব্বু বাহিরে গেল। তাহলে এখন কে আসবে? ওনারাই কি আবার চলে আসলো? এসব ভাবতে ভাবতে দরজা খুলে একটু গিয়ে দেখি কেউ নেই। আমি একটু অবাক হলাম, ভাবলাম হয়তো কোনো বাচ্চা দুষ্টামি করে দিয়েছে। যখনই দরজা আটকাতে যাব তখনই নিচের দিকে আমার চোখ আটকে গেল। একটা পার্সেল আর উপরে আমার নাম লেখা। আমাকে এবার কে পার্সেল পাঠালো? আমিও তো কিছু অর্ডার করিনি। তাহলে পার্সেলটা নিব কি নিব না এসব ভাবতে ভাবতে একটু ঝুঁকে পার্সেলটা নিয়েই নিলাম। পার্সেলটা নিতে গিয়ে আরেকটা জিনিস দেখে আমি অবাকের চরম পর্যায়ে চলে গেছি। পার্সেলটার পাশে একটা ছেলেদের ব্রেসলেট পড়ে আছে। ব্রেসলেটটা আমার ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি মনে করতে পারছি না। আমি ব্রেসলেটটা আর পার্সেলটা নিয়ে আমার রুমে গেলাম। তারপর ব্রেসলেট নিয়ে অনেকক্ষণ উল্টে পাল্টে দেখার পর মনে পড়লো এটা তো আমি আরাফের হাতে দেখেছিলাম। হ্যাঁ, আরাফ তো এটা সবসময় পরে থাকে, তাহলে এই পার্সেলও আরাফ দিয়ে গেছে। আর বেশি কিছু না ভেবে আমি পার্সেলটা খুললাম। পার্সেলের ভিতর কালো আর সাদার কম্বিনেশনের একটি শাড়ি, শাড়ির উপরে আবার স্টোনের কাজ করা। সত্যি শাড়িটা অনেক সুন্দর, সাদা আর কালো, 2 মুঠ কাচের চুড়ি, 4টা স্টোনের মোটা বালা, 1 জোড়া ঝুমকো, একটা পায়েল, একটা মেহেদি, বেলি ফুলের মালা চুলে পরার জন্য, একটা লাল গোলাপ, 2টা কিটক্যাট চকলেট আর একটা ছোট চিরকুট।
আমি কিছুক্ষণ অবাক হয়ে পার্সেলটার দিকে তাকিয়ে থেকে চিরকুটটা খুললাম। তাতে লেখা, সভ্যতার অন্তে সভ্যতার আদিতে তুমি এসেছ লেখকের কলমে, শিল্পীর তুলিতে জীবনের ক্যানভাসের আঁকা বাঁকা টানে। প্রিয়তম আমার, তোমাকে চাই প্রতিটি জন্মে প্রতিটি ক্ষণে। পৃথিবীর আনন্দে জীবনের ছন্দে তোমাকে দেখেছি, কথাহীন ভাষায় দৃষ্টির গভীরে হাতে হাত ধরে হেঁটে চলা সুদূরে প্রেয়সী আমার। তোমাকে চাই প্রতিটি মুহূর্তে, অন্তরে অন্তরে, বসন্তের শাড়িতে বসন্তের রঙে। তোমাকে পেয়েছি খোপায় বাঁধা কাঠবেড়ির ঢঙে, চুরির শব্দে মেহেদি রাঙা হাতে। সুন্দরী তমা আমার, তোমাকে চাই আমার কবিতার খাতাতে। কবিতাটা পড়েই আরাফের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠল। চিরকুটটা আর শাড়িটা কিছুক্ষণ বুকে জড়িয়ে ধরে বসে রইলাম। আরাফকে কেন জানি না ভীষণ মিস করছি। তাহলে কি আমিও আরাফকে ভালোবাসতে শুরু করেছি? এই পার্সেল আর রোজ রোজ এই মেসেজ যে আরাফই পাঠায়, সেটা একটু হলেও এখন আমার কাছে পরিষ্কার। কিন্তু আরো ভালো করে নিশ্চিত হতে হবে। আরাফকে হাতে নাতে ধরতে হবে। ওকে বুঝতে দিব না যে ওর চালাকে আমি ধরে ফেলেছি। কিন্তু আরাফ যদি সত্যি আমাকে ভালোবাসে, তাহলে ওর ফ্যামিলি কি আমাকে মানবে? যতই হোক, ওরা তো অনেক বড় লোক। ওর ফ্যামিলিও নিশ্চয় চায় তাদের মতোই কোনো বড় লোক ঘরের মেয়ের সাথে আরাফের বিয়ে দিতে। এসব ভেবে একটু মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি রিমি ফোন দিয়েছে। আমি মুচকি হেসে ফোনটা কানে ধরতে ওপাশ থেকে ভেসে আসলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি? জি আমি আলহামদুলিল্লাহ। কি করছেন? বোন থাম থাম, তোর মুখে এত ভালোভাবে কথা আমার হজম হইতেছে না। দেখলাম এভাবে কথা বললে তোর রিয়াকশন কি হয়। হ্যাঁ, ঢং। কি করিস? আরাফকে মিস করি। কি বললি? আরে ভাই আস্তে, এত জোরে চিল্লাস কেন? আমার কান তো ফেটে যাবে। না ভাই, তুই কি কইলি? এটা আমার বিশ্বাস হইতেছে না। আরাফ ভাইয়াকে ভালো টালো বেশি ফেললি নাকি? মনে হয়। ওই ছেড়ি, মনে হয় কি? ঠিক করে বল। আচ্ছা শোন তাইলে। বল। হতপর বিকেলের সব ঘটনা সম্পূর্ণ খুলে বললাম রিমিকে। উফ, কি রোমান্টিক ব্যাপার স্যাপার। কি এর মধ্যে কি? পান্তা ভাতে ঘি। এই কথা বললি কেন? আমি এখনো পুরোপুরি নিশ্চিত না এটা আরাফি কিনা। তুমি আমারে বলদ বুঝাও শোনা। তুমি ব্রেসলেট পাইছো, নিজেও সন্দেহ করছো। চুপ থাক, কয়েকদিন আগে আরাফের উপর নজর রাখবো, তারপর হাতে নাতে ধরবো। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি আছি তোর সাথে। আল্লাবু। আই লাভ ইউ টু। এভাবে আরো কিছুক্ষণ কথা বলা শেষ করে ফোন রেখে দিলাম। মাগরিব আজান দিয়ে দিয়েছে, তাই নামাজ পড়তে বসলাম। 8:30টার দিকে মেসেজ টোন বেজে উঠলো। এমন সময় কে মেসেজ পাঠাতে পারে আপনাদের অজানা নয়। মোবাইলটা নিয়ে মেসেজ ওপেন করলাম। আমি মুগ্ধ হয়ে আরো একটা কবিতা পড়লাম। কবিতার প্রতিটা লাইন আমাকে আরাফের কথা মনে করিয়ে দিচ্ছে। আমি ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবার একটা মেসেজ। আমি দেরি না করে মেসেজটা ওপেন করলাম। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? আজকে বিকালে একটা পার্সেল পেয়েছিলেন না? সেটা কিন্তু আমি পাঠিয়েছি, খুলে দেখেছেন নিশ্চয়ই। কেমন লাগলো জিনিসগুলো? আমি জানি শাড়িটা আপনার অনেক পছন্দ হয়েছে। শাড়িটা পেয়ে তো আপনি একদম বুকে জড়িয়ে ধরে বসেছিলেন, তাই না? কি ভাবছেন তো আমি এটা কিভাবে জানলাম? আমি যে আপনার মনে নিজের জন্য জায়গা করতে একটু একটু করে সক্ষম হচ্ছি, তা আমি ভালো করেই বুঝতে পারছি। আমার মনে হয় আমি নিজের বেশ কিছুটা জায়গা আপনার মনে তৈরি করেও ফেলেছি। কি ঠিক বললাম তো? এখন এত লজ্জা পাবেন না। আমি আমার দেওয়া শাড়ি অলংকারে সজ্জিত আমার প্রিয়তমার লজ্জারাঙা মুখ আমি নিজের চোখে দেখতে চাই। আমি আমার প্রিয়তমার লজ্জারাঙা লাজুক হাসিতে বারবার ঘায়ল হতে চাই। আপনি কি আমার দেওয়া শাড়িতে নিজেকে জড়াবেন? আমার দেওয়া অলংকারে নিজেকে সাজিয়ে তুলবেন? কিন্তু একটা শর্ত আছে, আপনি নিজে খোপায় কোনো ফুল পরতে পারবেন না। আপনার খোপায় আমি যত্ন করে ফুলের মালা গেঁথে দেবো, কেমন? ও হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু আপনাকে এত আপনি করতে পারবো না। আপনাকে যেদিন প্রপোজ করব সেদিন থেকে আপনাকে আমি তুমি করে বলবো, ঠিক আছে? আর আপনি আমাকে তুমি করে বলবেন। আপনি বললে কেমন পর লাগে। আপনি তো আর আমার পর নন, একান্ত আমার ব্যক্তিগত নিজের মানুষ, তাই তো? আমি জানি আপনি আমাকে দেখার লোভ সামলাতে পারছেন না, খুব করে চাইছেন আমি কে জানার জন্য। তবে আর বেশি অপেক্ষা করাবো না আপনাকে। এবার সময় এসেছে আপনার সামনে আসার। খুব শীঘ্রই আপনার সামনে এসে আপনাকে চমকে দিব। এখন আমাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ুন, বেশি রাত জাগবেন একদম। ভালোবাসি। মেসেজটা দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এভাবেও কাউকে এতটা ভালোবাসা যায় বুঝি? ওনার প্রতি আমার মুগ্ধতা আরো বেড়ে গেল।
আমি সত্যি ওকে নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমের দেশে তলিয়ে গিয়েছি বুঝতেই পারিনি। সারা রাত বৃষ্টি হয়, প্রকৃতিও এখন স্নিগ্ধ, শীতল, ঠান্ডা। প্রকৃতির সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে। এখনো আকাশ মেঘলা হয়ে আছে, তাই কলেজে যাবো কি যাব না ভাবতেছি। রিমিকে কল দিলাম। হ্যালো। হ্যাঁ বল। কই তুই? কলেজ যাচ্ছি, তুই যাবি না? আরে যদি আবার বৃষ্টি হয়, যাবো কি যাব না ভাবতেছি। কলেজে আজকে নাকি পরীক্ষার জন্য নোটস দিবে। তুই কার থেকে জানলি? স্যারকে ফোন দিয়েছিলাম, আজকে ইম্পর্টেন্ট ক্লাস না থাকলে আমিও যেতাম না। আচ্ছা তাহলে আমিও যাবো, আসতেছি। আচ্ছা আয়। রিমির কথা শেষ করে ফোনটা কেটে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের ড্রেস পরে নিলাম। চুলগুলো আজকে বেনি করলাম, হালকা একটু কাজল আর হালকা একটু লিপস্টিক দিয়ে কলেজের ব্যাগটা নিয়ে ডাইনিং টেবিলে চলে গেলাম। নাস্তা করে আম্মুকে বলে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। কলেজে পৌঁছে গিয়ে দেখি রিমি ক্যাম্পাসে বসে বসে মোবাইলে কি যেন করছে আর মিটিমিটি করে হাসছে। আমি জানি ও দুলা ভাইয়ের সাথে চ্যাটিং করছে, তাই একটু খোঁচা মারতে এগিয়ে গেলাম। রিমু, ওই দেখ তোর পিছনে তেলাপোকা। কই কই কই? তুই আমার সাথে ফাইজলামি করলি কেন? তুমি পিরিত করছিলা তাই একটু ডিস্টার্ব করলাম। হিহি। চুপ কর হতচ্ছাড়ি, আমার দিনও আসছে। তুমি খালি প্রেম শুরু করো, তারপর দেখবা আমি কি করি। সর। এখন কেন শুরমু? চুপ কর মেরি মা। আচ্ছা শোন, আজকে আরাফ আসে নাই নাকি? দেখছি না যে। বাবা, চোখে হারাচ্ছ বুঝি? তোর মাথা, বললাম না নজর রাখবো, আগে নিশ্চিত হই। আমিও তো দেখি নাই, মনে হয় আসেনি। আমার মনটা খারাপ হয়ে গেল। কই দেখি দেখি, আমার নিরামিষ বন্ধুর মুখের উপর ম্যাগ ভর করলো কেন? ধর তুই থাক, আমি ক্লাসে গেলাম। এই বলে আমি ক্লাসের দিকে হাঁটা ধরলাম। পিছন থেকে রিমি দৌড়ে এসে আমার হাত টেনে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, গেটের দিকে তাকিয়ে দেখ কে এসেছে। আমি ওর কথা মতো গেটের দিকে তাকাতেই দেখি আরাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। আজকে বোধহয় কলেজে আসতে ওর লেট হয়ে গেছে। ওকে দেখে আমার ঠোঁটের কোণে মুচকি হাসি উকি দিল। হঠাৎ ক্লাসের ঘন্টা দেওয়ায় আমি একটু চমকে উঠলাম। সবাই যে যার ক্লাসে চলে যাচ্ছে। আমার সামনে দিয়ে আরাফ যাওয়ার সময় একটা মুচকি হাসি দিয়ে বলল, হাই ঝগড়ুটে রানী, ক্লাসে লেট হয়ে যাচ্ছে তো, চলুন। এইটুকু বলেই আরাফ ক্লাসে চলে গেল। আমি আর রিমিও আমাদের ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে আমি আর রিমি ক্যাম্পাসে বসে বসে গল্প করছিলাম। এমন সময় আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি উকি দিল। ভাবলাম যাই, আরাফকে একটু পরীক্ষা করি। যেই ভাবা সেই কাজ। আশেপাশে তাকিয়ে দেখি আরাফ একটা গাছের নিচে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি রিমিকে বলে আরাফের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। আমাকে দেখে আরাফ মুচকি এসে ফোনটা কেটে বলে উঠলো, আজকে সূর্য কোন দিকে উঠলো রে? ঝগড়ুটে রানী নিজ থেকে আজ আমার সামনে আসলো। আমাকে সবসময় ঝগড়ুটে রানী বলবেন না তো। আমি মোটেও সবসময় ঝগড়া করি না। কিন্তু আমার সাথে যতবার কথা হয়েছে ঝগড়াই তো করেছেন। আপনিই তো শুরু করেছিলেন। হ্যাঁ? এই কি হ্যাঁ? আমার মতো ইনোসেন্ট বাচ্চার সাথে এমন করতে আপনার বুক কাঁপে না? ওয়েট, আমি এতটা নিতে পারছি না। মানে আপনি বাচ্চা, আজকে বিয়ে দিলে কয়েকদিন পর নিজেই মা হয়ে যাবেন আর উনি আজকে বাচ্চা সাজতে। আমি কিছুক্ষণ চোখ ছোট ছোট করে আরাফের দিকে তাকিয়ে থেকে ফিক করে হেসে দিলাম। আমার দেখা দেখি আরাফও হেসে দিল। হঠাৎ আমার চোখ পড়লো আরাফের হাতের দিকে। তাকিয়ে দেখি হাতে ব্রেসলেটটা নেই। আমি একটা মেকি হাসি দিয়ে বলে উঠলাম, ও মা, আপনার হাতের ব্রেসলেটটা কই? আপনি না ওটা সবসময় পরে থাকেন? আরাফ একটু চমকে উঠে হাতের দিকে তাকিয়ে বলে উঠলো, তাই তো, কোথায় গেল? আমি তো খেয়ালই করিনি, কোথাও পড়ে গেছে হয়তো। আমি ব্যাগ থেকে ব্রেসলেটটা বের করে বললাম, এটা কিনা দেখুন তো। আরাফ অবাক হয়ে বলল, হ্যাঁ এটাই তো। আপনি কোথায় পেলেন? আমার বাসার দরজার সামনে। মানে কালকে বিকেলে আমার জন্য একটা পার্সেল এসেছিল, সেটা নিতে গিয়ে সেখানে এটা পাই। আরাফ একটু ভীতু চোখে তাকিয়ে বলল, ওখানে কিভাবে গেল? সেটা তো আমার প্রশ্ন। আরাফ আমতা আমতা করতে থাকে। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ পিছন থেকে কে যেন আরাফকে ডাক দেয়। আরাফ যেন হাঁপ ছেড়ে বাঁচলো। একটা বোকা বোকা হাসি দিয়ে আরাফ আমার সামনে থেকে পালিয়ে গেল। আমি ধরতে পেরেছি যে এই কাজগুলো আরাফই করে। সেদিনের মতো আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি ফ্রেশ হলাম। সারাদিনের ব্যস্ততায় কখন যে সময় কেটে গেছে বুঝতেই পারিনি। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু আজ আর কোনো মেসেজ আসছে না। আরো কিছুক্ষণ অপেক্ষা করতে করতে রাত 11:30টায় মেসেজ টোন বেজে উঠলো। ওপেন করলাম। কিছু মানুষ জীবনে এক মুহূর্ত তৈরি করে অজানা ভালোবাসা, প্রীতি
তারা একদিন হারিয়েও যায়, রেখে যায় ভুলতে না পারা কিছু স্মৃতি। মানুষগুলো ক্ষণিকের জন্য জীবনে এসে ভরে দেয় মন, কিন্তু তাদের স্মৃতিগুলো ভুলতে লাগে সারাটি জীবন। তাদের কখনো ইচ্ছে হয় না শুনতে ভালোবাসি তোমায়। তারা বোঝে না বিষণ্ণতার নীরবতা কিভাবে কাঁদায়। কবিতাটা পড়ে আমার মন খারাপ হয়ে গেল। এমন একটা কবিতা কেন দিল? সবসময় দেয় ভালোবাসার কবিতা, যেটা পড়লেই মন ভালো হয়ে যায়, আর আজকে দিল এমন বিষাদ ভরা একটা কবিতা। হঠাৎ আমার শূন্যতা কাজ করছে। আমার ভয় হতে লাগলো, আরাফকে হারিয়ে ফেলার ভয়। আমিও ওকে ভালোবেসে ফেলেছি। যেই ভালোবাসে দুজন দুজনকে হারানোর ভয় থেকে, সেই ভালোবাসাটাই টিকে থাকে বছরের পর বছর। হঠাৎ আরেকটা মেসেজ টোনের আওয়াজে আমার ভাবনা ছেদ পড়লো। মেসেজে লেখা, ম্যাডামের দেখি মন খারাপ হয়ে গেল। এটুকু কবিতা পড়ে মন খারাপ হয়ে গেল কেন? মান অভিমান, ঝগড়া, খুনসুটি, এসব নিয়ে তো ভালোবাসা। ভালোবাসায় যেমন আনন্দ থাকে তেমনি বিষাদও থাকে। তাই বলে কেউ কাউকে ছেড়ে যাব না, এই যে আপনি মুখ গোমরা করে আছেন, সেটা কিন্তু আমার একদমই ভালো লাগছে না। তাড়াতাড়ি হাসি ফুটিয়ে ঘুমিয়ে পড়ুন কেমন? আর ছোট ছোট বিষয়ে মন খারাপ করবেন না একদম। ভীষণ ভালোবাসি। আরাফ সত্যি ম্যাজিক জানে। ওর কথা শুনলে আমার কেন যেন মন ভালো হয়ে যায়। ওর সাথে থাকলে আমার সব টেনশন চলে যায়। নাকি ভালোবাসার মানুষের সবকিছুই ভালো লাগে। এসব ভাবতে ভাবতে ঘুমের দেশে তলিয়ে গেলাম। পরের দিন আম্মুর ডাকেই ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে চলে গেলাম। ক্লাস শেষ করে একটা গাছের নিচে উদাস মনে বসেছিলাম, কারণ আজকে রিমি আসে নাই, আর আমাকে একটুও বলেও নাই। তাই একা একা লাগছিল। হঠাৎ কেউ একজন আমার পাশে এসে বসলো। ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখি আরাফ। আমি কিছু না বলে আগের মতোই বসে রইলাম। আমাকে কিছু বলতে না দেখে আরাফ বলে উঠলো, কি হয়েছে, মন খারাপ? কি হয়েছে, কথা বলবেন না? মন খারাপ কেন? রিমি আসেনি তাই। এই জন্য এত মন খারাপ করা লাগে? হয়তো কোনো কারণ আসতে পারেনি। হুম। আরে বাবা, এত মন খারাপ করা লাগে? ফোন দিয়ে কথা বলে নিন, না হলে ওর বাসায় চলে যান, সারপ্রাইজড হয়ে যাবে রিমি। কথাটা শুনে খুশি হয়ে গেলাম। অনেকদিন ওর বাসায় যাই না, এই সুবাদে না হয় চলে যাই। আমি মুচকি হেসে আরাফের দিকে তাকালাম। কি মিস, আইডিয়া কেমন? দারুণ। আচ্ছা, তাহলে পরে কথা হবে আবার। আচ্ছা, এটুকু বলে আরাফ চলে গেল। আমি সেভাবেই বসেছিলাম। হঠাৎ একটা মেসেজ টোনের আওয়াজ পেলাম, কিন্তু আমার ফোনে তো কোনো মেসেজ আসেনি। তাহলে আশেপাশে তাকিয়ে দেখি আরাফ যেখানে বসেছিল সেখানে আরাফের ফোন। তার মানে আরাফ ফোন রেখেই চলে গেছে। আরাফ ফোন রেখেই চলে গেল। এখন কি করব? হঠাৎ ফোনের দিকে চোখ পড়লো। মেসেজ আসায় ফোনের আলো জ্বলে উঠেছে, আর ওয়েলপেপারে একটা মেয়ের চোখের ছবি দেখা যাচ্ছে। মেয়েটাকে দেখার খুব কৌতূহল হলো। ফোনটা ধরবো কি ধরবো না ভাবছিলাম। যতই হোক, কাউকে না বলে তার পার্সোনাল জিনিস ধরা ঠিক না। তবুও নিজের কৌতূহলকে দমিয়ে রাখতে পারলাম না। ফোনটা ওপেন করলাম। কোনো লক নেই দেখে একটু অবাক হলাম, কারণ এই যুগে কেউ কারো ফোন লক ছাড়া রাখে না। আর সেখানে আরাফ লক দেয়নি। মনে মনে একটু খুশি হলাম। ফোনটা ওপেন করতেই একটা মেয়ের ছবি ভেসে আসলো, আর মেয়েটা হচ্ছে আমি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ফোনের দিকে। আরাফ আমার ছবি ওয়েলপেপারে দিয়েছে। আরাফের ফোনের গ্যালারি জুড়ে বেশিরভাগই আমার ছবি। কত অঙ্গভঙ্গিতে ছবি তোলা। এসব ছবি আমার ফোনেও নেই। তার মানে আমার আড়ালে আরাফ এসব ছবি তুলেছে। আমার চোখ ছলছল করে উঠল। এতটা ভালোবাসাও কি আমার ভাগ্যে ছিল? গ্যালারি থেকে বের হয়ে মেসেজ অপশনে ঢুকলাম। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। আরাফই রোজ রাতে আমাকে মেসেজগুলো দেয়। আরাফের লুকোচুরি এভাবে ধরে ফেললাম ভেবে ঠিক করে হেসে দিলাম। এবার ওকে হাতে নাতে ধরবো, এসব ভেবে আমার ঠোঁটের কোণে দুষ্ট হাসি উকিয়ে দিল। হঠাৎ সামনে তাকিয়ে দেখি আরাফ হন্তদন্ত হয়ে দৌড়াতে দৌড়াতে আমার দিকে আসছে। আমি ওকে দেখেই মুখ গম্ভীর করে ফেললাম। আরাফ আমার সামনে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে লাগলো। তারপর আমার হাতের দিকে তাকিয়ে ভীতু চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমার ওর চেহারার অবস্থা দেখে অনেক হাসি পাচ্ছে, কিন্তু এখন তো হাসা যাবে না। তাই অনেক কষ্টে হাসি চেপে রেখে ওর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আরাফ আমার দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলো। আমি এবার উঠে দাঁড়ালাম। ফোন থেকে মেসেজগুলো বের করে আরাফের চোখের সামনে ধরে গম্ভীর কণ্ঠে বললাম, এগুলো কি? কি হলো, চুপ করে আছেন কেন? এগুলো কি বলছেন না কেন? এগুলো ভালোবাসা? কেউ এতটা সোজা সাপটা বলে দিতে পারে আমি জানতাম না। তাই অবাক হওয়ার ভান করে বললাম, মানে আবার কি? আপনি আমাকে রোজ রাতে মেসেজ পাঠাতেন কেন? ভালোবাসি বলে। কেন ভালোবাসেন? এবার আরাফ খুব আবেগী কণ্ঠে বলে উঠল, তা তো জানি না, তবে এটুকু বলতে পারি, তোমায় নিয়ে আমি যা ফিল করি তার কারোর জন্য করি না। তোমার হাসি মুখ দেখলে আমার ক্লান্তি চলে যায়।
তোমার চোখে অশ্রু দেখলে আমার বুকে অসহ্য যন্ত্রণা হয়। তোমাকে একদিন না দেখলে আমার বুকটা খালি খালি লাগে। তোমাকে সারাদিন এক পলক দেখার জন্য আমার চোখ দুটো ভীষণ তৃষ্ণার্ত হয়ে থাকে। তোমার দিকে তাকিয়ে আমি সারা জীবন কাটতে পারি। আমিও খুব আবেগী হয়ে উঠলাম, কিন্তু সেটা চেপে রেখে একটু ভাব নিয়ে বললাম, ইনডাইরেক্টলি প্রপোজ করে দিলেন? না, এখন তো শুধু মনের কথাটা বললাম। প্রপোজ কি খালি হাতে করবো নাকি? এই আলাপ চৌধুরী এতটাও আনরোমান্টিক নয় কিন্তু। আপনার পরিবার কি আমাকে মানবে? পরিবার অলরেডি মেনে নিয়েছে। আমি অবাক হয়ে বললাম, মানে? মানে আমি তাদের বলেছি যে আমি একটা মেয়েকে ভালোবাসি। তারা শুধু বলেছে আমরা ছেলের বিয়ে কবে খাচ্ছি। আমার ফ্যামিলি অনেক ভালো, তোমাকে একদম মেয়ের মতো আপন করে নিবে। দেখো, আমি কিছু বললাম না, কিন্তু ভিতরে ভিতরে আমার সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো? ভালোবাসো আমাকে? এমন একটা প্রশ্নে আমি চমকে উঠে ওর দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বললাম, জানি না। আমি জানি কি? তুমি আমাকে ভালোবাসো। আপনি কিভাবে জানেন? আমি বলছি নাকি আপনাকে? তোমার চোখ বলে দিচ্ছে তুমি আমাকে ভালোবাসো। আর সব কথা কি মুখে বলতে হয় নাকি? কিছু কথা বুঝে নিতে হয়। ওর এমন কথা শুনে আমার শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি কি বলবো বুঝতেছি না, আমার কথা যেন গলায় আটকে যাচ্ছে। তাই আমি কিছু না বলে আরাফকে পাশ কাটিয়ে উল্টো দিকে হাঁটা ধরলাম। আরাফ হয়তো আমার অবস্থাটা বুঝলো, তাই ঠোঁট কামড়ে হেসে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু যদি সত্যি ভালোবাসো তাহলে আমার দেওয়া সেই শাড়ি পরে এসো, তাহলেই আমি আমার উত্তর পেয়ে যাব। আমি পিছন ঘুরে আস্তে করে বললাম, আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন আর সত্যি যদি আমার সাথে বাকি জীবন কাটাতে চান, তাহলে আমার বাসায় প্রস্তাব পাঠাবেন। আমি সম্পর্ক হালাল ভাবে চাই, আর যেদিন আমাকে দেখতে যাবেন সেদিনই আপনি দেওয়া জিনিসে নিজেকে সাজাবো। এটুকু বলেই আমি সেখান থেকে দৌড়ে চলে আসলাম। আর 1 মিনিট আরাফের সামনে থাকলে আমি লজ্জায় মরেই যেতাম। আমি চলে আসার সময় শুনতে পেয়েছি আরাফ বলছিল, আমি আমার উত্তর পেয়ে গেছি ঝগড়িটে রানী। কালকেই বাবা মাকে নিয়ে তোমার বাসায় যাব। আমি কলেজ থেকে কিছুটা দৌড়ে এসে হাঁপাতে থাকি। আরাফের বলা কথাগুলো এখন আমার কানে বাজছে। আমার সবকিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। আমি এখনো যেন একটা ঘোরের মধ্যে আছি। আনন্দ, লজ্জা সবকিছু মিলিয়ে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর ফুরফুরে মন নিয়ে ছাদে গিয়ে দোলনায় বসলাম। আজকে সবকিছুই ভালো লাগছে। কোনো মন খারাপ নেই, কোনো অভিমান নেই, কোনো বিষাদের ছায়া নেই। আচ্ছা, আজ ভালোবাসার মানুষটিকে পেয়ে গেছি বলেই কি এত আনন্দ? এসব ভাবতে ভাবতে নিচে নেমে এসে আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আম্মু আমার রুমে এসে আমার পাশে বসলো। আমি তখন শুয়েছিলাম। আম্মুকে দেখে উঠে বসে বললাম, কিছু বলবে আম্মু? হুম, বলো। কালকে তোকে দেখতে আসবে। তুই কালকে কলেজ যাস না। আমার মনে হঠাৎ ভয় ঢুকে গেল। মনে মনে ভাবলাম, এটা আরাফ নাকি অন্য কেউ? আমাকে কিছু বলতে না দেখে আম্মুই আবার বলে উঠলো, তোর আব্বুর বয়স হয়েছে, কখন কি হয়ে যায় বলা যায় না। তুই আমাদের একমাত্র মেয়ে। তোর বাবার ইচ্ছে তোর বিয়েটা দেখে যাবে। ছেলেও ভালো, বড় লোক, আর ওনারা বলছেন বিয়ের পর তোকে পড়াশোনা করাবেন। আজকে তোর বাবার সাথে কথা বলে গেছে। আমি একটু কাপা কাপা গলায় বললাম, আম্মু ছেলের নাম কি? ছেলের নাম আরাফ। এই দেখ, ছবিও দিয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। আম্মু আমার দিকে ছবিটা এগিয়ে দিল। আমি একটু আর চোখে তাকিয়ে দেখি এটা আরাফের ছবি। আমি যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। আমার ঠোঁটের কোণে মুচকি হাসি উকি দিল। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলল, তুই আর আপত্তি করিস না মা, তোর বাবারও ছেলে খুব পছন্দ হয়েছে। আচ্ছা। আমার উত্তর শুনে আম্মু খুশি হয়ে চলে গেল। আমি উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখতে লাগলাম। আজ নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। আচ্ছা, আমাকেও কি কেউ এতটা ভালোবাসতে পারে? আমিও অতটা ভালোবাসা ডিজার্ভ করে মহান আল্লাহ তাআলা আমার ভাগ্যে এতটা সুখ লিখে রেখেছিলেন, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। এসব ভাবছিলাম, হঠাৎ এশার আজানের ধ্বনি কানে ভেসে এলো। আমি তাড়াতাড়ি গিয়ে অজু করে সালাত আদায় করে নিলাম। আজকে আর কোনো মেসেজ আসলো না। আমি জানি আজকে আর মেসেজ পাঠাবে না, কারণ কালকেই ও ফ্যামিলি দেখতে আসবে। আর দুই পরিবার রাজি থাকলে খুব শীঘ্রই আমাদের 4 হাত এক করে দিবে। এসব ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোনটা নিয়ে ফেসবুক স্ক্রল করতে থাকলাম। ফোন টিপতে টিপতে কখন যে 12টার বেশি বেজে গেছে বুঝতেই পারিনি। এবার ফোনটা রেখে একটু ঘুমানোর জন্য প্রস্তুত হলাম, কিন্তু ঘুম আসছে না। শুধু মনে হচ্ছে কখন যে কালের দিনটা আসবে আর আরাফও আসবে। ভিতরে ভিতরে একটা উত্তেজনা কাজ করছে। আচ্ছা, ভালোবাসার মানুষকে পেয়ে গেলে বুঝি এমনই হয়?
সারা রাত এপাশ ওপাশ করতেই কেটে গেছে। ভোরের দিকে একটি চোখ লেগে এসেছিল। ফজরের আজানের ধ্বনি কানে ভেসে আসায় ঘুম ছুটে গেল। তাড়াতাড়ি উঠে অজু করে এসে নামাজ আদায় করে নিলাম। তারপর ছাদে গিয়ে আমার সবগুলো গাছে পানি দিলাম। আমার সবচেয়ে প্রিয় গোলাপ গাছে আরো দুটো গোলাপ ফুটেছে। আরো দুটো গোলাপ ফুটেছে দেখে ঠোঁটের কোণে মুচকি হাসি উকি দিল। মনটা নিমিষেই ফুরফুরে হয়ে গেল। আরো বেশি ভালো লাগছে আজকে আরাফ আসবে। আচ্ছা, সত্যিই কি আমার ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে? আরাফের ফ্যামিলিও কি আমাকে অনেক ভালোবাসবে? আমি কি তাদের মনের মতো হয়ে উঠতে পারবো? এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে নিচে নেমে আসলাম। তারপর রান্নাঘরের দিকে গেলাম। গিয়ে দেখি আম্মু রান্নাবান্না নিয়ে অনেক ব্যস্ত। কি রে, কোথায় গেছিলি? ছাদে গেছিলাম আম্মু, গাছগুলো পানি দিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এখন গিয়ে রুমগুলো গুছিয়ে দে, আমি রান্না শেষ করি। যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, যাচ্ছি। তারা কখন আসবে কিছু বলেছি? হ্যাঁ, তারা রাতে ফোন দিয়েছিল, বলল বিকালে আসবে। তাই আমি ভাবছি তাদের রাতের খাবার খাইয়ে দেব। এখন সব কেটে কুটে রেডি করছি। কি কি রান্না করছো আম্মু? পোলাও, মুরগির মাংস, গরুর মাংস, সালাদ, কাবাব, বুরহানি আর খাবারের পর মিষ্টি আইটেম রেখেছি, পুডিং আর দই। চলবে না রে? হ্যাঁ, চলবে। আচ্ছা আম্মু, পুডিংটা আমি বানাবো। বাহ, এতদিন তো এক গ্লাস পানিও ঢেলে খাইতেন না, আজকে হঠাৎ কি হলো আপনার? আম্মু, কিছুই না, এমনি বানাতে চাইলাম। আচ্ছা ঠিক আছে, বানাস। আমি মুচকি হেসে ঘরের কাজ করতে চলে গেলাম। আসলে আজকে আরাফ আসবে, ওকে নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াতে ইচ্ছে হলো, তাই আর কি। আমার ঘরের কাজ শেষ করতে করতে জোহরের আজান দিয়ে দিল। আমি সব কাজ করে গোসল করে নামাজ আদায় করে নিলাম। সময় যত যাচ্ছে আমার উত্তেজনা তত বাড়ছে। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। দুপুরবেলা খেতে বসেছি, কিন্তু খেতেও পারছি না, গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকম একটু খেয়ে উঠে চলে গেলাম। আমি রুমে গিয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, কখন যে বিকেল হবে এটা ভেবে অস্থির হয়ে আছি। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। আম্মু এসে বলে গেল, তারা যে কোনো সময় চলে আসতে পারে, তুই রেডি হয়ে যা। আমি আলমারি খুলে আরাফের শাড়িটা বের করে দেখতে লাগলাম। পরবো কি পরবো না ভাবছি। পরলে যদি আম্মু বলে এই শাড়ি কোথায় পেলি, তখন কি বলবো? আবার ভাবছি, না পরলে কি আরাফ কষ্ট পাবে? অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম যে আজকে ওর দেওয়া শাড়িটা পরবো না, বিয়ের রাতে পরবো। যেই ভাবা সেই কাজ। আমি আম্মুর হালকা গোলাপি রঙের শাড়ি পরে নিলাম। শাড়িটার উপর স্টোনের কাজ করা। শাড়িটা পরে একটু হালকা লিপস্টিক আর কাজল দিয়ে নিলাম। কানে একজোড়া দুল আর হাতে চুড়ি পরলাম। লম্বা চুলগুলো খোলা রাখলাম। পুরো পিঠ জুড়ে কোমর পর্যন্ত ছড়িয়ে পড়লো চুলগুলো। রেডি হয়ে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে লাগলাম। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি কোথায় যেন কমতি আছে কিনা। হঠাৎ বসার ঘর থেকে হইচই ভেসে আসছে। তাহলে সবাই কি চলে এসেছে? আমি একটু আমার রুমের দরজার সামনে থেকে উকি দিয়ে বসার ঘরের দিকে তাকালাম। একটা ছেলের এক পাশ দেখা যাচ্ছে। ছেলেটার পরনে নীল রঙের একটি পাঞ্জাবি। আমি জানি এটা আরাফ। আমি খুশি মনে একটু বারান্দায় গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর আম্মু রুমে এসে বলল, কি রে, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? রেডি হইছিস? আমি কিছু না বলে আম্মুর দিকে ঘুরে দাঁড়ালাম। আম্মু আমার দিকে কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে মাথায় হাত বুলিয়ে বলে উঠল, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে তো আজ খুব সুন্দর লাগছে। আমি শুধু মুচকি হাসলাম। চল চল, ওনারা চলে এসেছে। জানিস, ছেলেটা না বড্ড ভালো, সবার সাথে খুব সুন্দর করে মিশে গেছে। মনেই হয় না ওকে আজ আমরা প্রথম দেখলাম। এমন ভাবে কথা বলে যেন আমরা ওর কত দিনের আপন। মা, কে কি এসেছে? ছেলের মা, বাবা, ভাই, ভাবি আর ছেলে। ও আচ্ছা। এখন চল। আর শোন, সবাইকে সুন্দর করে সালাম দিস। ঠিক আছে। তারপর আম্মু আমাকে সবার সামনে নিয়ে এলো। আমি আস্তে আস্তে করে সবাইকে সালাম দিয়ে একটা চেয়ারে বসলাম। একটু আর চোখে সবার দিকে তাকালাম। তাকিয়ে দেখি আরাফ আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেললাম। হঠাৎ একজন মহিলা বলে উঠল, মাশাল্লাহ, মেয়ে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। এই মেয়েকে আমি আমার বাড়ির বউ করব। এরকম একটা মেয়ে তো আমার ছেলের জন্য খুঁজেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। এখন পেয়ে গেছি। আমার ছোট বৌমাকে বাড়ি নিয়ে গেলে আমার দুই বৌমা মিলে সংসারের হাল ধরবে, আর আমি বিশ্রাম নেব। পাশ থেকে এক ভদ্রলোক বলে উঠল, তোমার বিশ্রাম নেই, তুমি আর দুই বৌমা মিলে পুরো সংসার সামলাবে। আচ্ছা, এখন এসব কথা বাদ থাক। নাতাশা মা, তুমি আমার কাছে এসো তো। আমি আস্তে করে উঠে গিয়ে ওনার পাশে বসলাম।
উনি ওনার গলা থেকে স্বর্ণের চেন খুলে আমার গলায় পরিয়ে দিয়ে বললেন, আজ থেকে আমার ছেলের সব দায়িত্ব তোমার। আমার ছেলেটাকে দেখে রেখো মা, পারবে না? আমি আস্তে করে বললাম, পারবো আন্টি। আন্টি? আন্টি কি? না না, একদম আন্টি বলবে না, শুধু মা বলে ডাকবে, কেমন? আমি মুচকি হেসে বললাম, আচ্ছা। উনিও মুচকি হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। হঠাৎ আরাফের বাবা বলে উঠলেন, আপনাদের কোনো আপত্তি না থাকলে আমরা আজকেই আকত পুড়িয়ে ফেলতে চাচ্ছি। আসলে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব ওদের সম্পর্ক হালাল করে দিতে। এত ভালো পাত্র আমার আব্বুও হাতছাড়া করতে চাননি। তাই সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিল আজকেই তারা আমাদের আকত পুড়িয়ে ফেলবে। আমার ভেতরে তোলপাড় শুরু হয়ে গেল। আমি আমার ভালোবাসার মানুষটিকে আজকে একদম নিজের করে পাবো। আরাফের দিকে একটু আর চোখে চোখে তাকিয়ে দেখি আরাফ আমার দিকেই তাকিয়েছে। সবার চোখে আড়ালে আমাকে একটা চোখ মারলো। আমি রাগী দৃষ্টিতে ওর দিকে তাকালাম। আমি এখন মেকআপের অত্যাচারে মরে যাচ্ছি। বিয়ের কথা হওয়ার সাথে সাথেই আম্মু আমার কিছু আত্মীয়দের ফোন দিয়ে আসতে বলেছেন। আমার বিয়ের কথা শুনে সব কাজিনরাও চলে এসেছে। এখন ওরাই আমাকে জোর করে বিয়ের জন্য সাজাচ্ছে। আমি মেকআপ করতে পছন্দ করি না, কিন্তু ওরা কথাই শুনছে না। ওদের কথা নতুন বউকে মেকআপ ছাড়া মানায় না। তাই আর কি চুপ করে বসে আছি। মেকআপ শেষ হতেই আরাফের দেওয়া শাড়িটা পরে নিলাম। শাড়ি, ভারী মেকআপ, কানে ঝুমকো, হাতে চুড়ি, খোলা চুলে নিজেকে অপূর্ব লাগছে। আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। আমার কাজিনরা বলছে, বাহ বাহ, কি লাগছে রে তোকে, দুলাভাই দেখলে তো সেখানেই ফিদা হয়ে যাবে। আর এদিকে এমন কথা শুনে আমি লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর বাইরে থেকে ডাক পড়লে সবাই মিলে আমাকে নিয়ে গিয়ে আরাফের পাশে বসিয়ে দিল। আমি একটু আর চোখে চোখে তাকিয়ে দেখি আরাফ আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। আমি আবারও লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম। এর মধ্যে সবাই কাজী সাহেবকে নিয়ে চলে এসেছে। কাজী সাহেব এসে বিয়ে পড়ানো শুরু করলো। সবার সম্মতিতে আমাদের বিয়েটা হয়ে গেল। সবাই হাসি আনন্দে করতে করতে রাত 11:30 বেজে গেছে। আমাকে সবাই নিয়ে গিয়ে রুমে বসিয়ে দিল। আরাফের বাবা মাকে আজকে সবাই থাকার জন্য বলেছিল, কিন্তু ওনারা শুধু আরাফকে রেখে সবাই চলে গেছে। এখন আমি রুমে বসে আছি। আরাফকে এখন ওরা ছাড়েনি। আমি এখনো যেন একটা ঘোরের মধ্যে আছি। সত্যি আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি, সেটা আমার বিশ্বাসই হচ্ছে না। রাত 12:30 বাজে। হঠাৎ দরজা খোলার আওয়াজ ভেসে আসলো। আমি একরাশ লজ্জা, ভয়, খুশি, আনন্দ নিয়ে নিজেকে আরো গুটিয়ে নিলাম। আরাফ এসে ধীরে ধীরে আমার পাশে বসলো। তারপর বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিজেদের নতুন জীবনে পা রাখি। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে। তারপর আমি আর আরাফ দুজন নিজেদের বিয়ের পোশাক পাল্টে ফ্রেশ হয়ে অজু করে নিলাম। অতঃপর 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম। নামাজ শেষ করে আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আরাফও আমার পিছন পিছন বারান্দায় এসে আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি একটু কেঁপে উঠলাম। আরাফ আমাকে জড়িয়ে ধরেই চুলে নাক ডুবিয়ে দিল। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নীরবতা। দুজনেই মুহূর্তটা অনুভব করছি। নীরবতা কাটিয়ে আরাফ বলে উঠল, আমার ঝগড়িটে রানী কি সারা রাত লজ্জা পেয়ে কাটাবে? কি হলো, কথা বলবো না? আমি কিছু না বলে সামনের দিকে ঘুরে আরাফকে জাপটে জড়িয়ে ধরলাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি। আরাফ আমাকে খুব যত্ন করে বুকে আগলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত ভালোবাসা বিয়ের আগে কোথায় ছিল শুনি? বিয়ের আগে তো শুধু ঝগড়া করতেন। ইস, আমি মনে হয় একা করতাম আর আপনি করতেন না বুঝি? আপনার সাথে কথা বলার বাহানায় তো ঝগড়া করতাম। কি ব্যাপার ম্যাডাম, আজকে তো শুধু চুপ করে আছেন? অনুভব করছি কি? আপনাকে। হুম, আর কত আপনি বলবা? এবার তো তুমিতে আসো। আর একবার আপনি বললে কিন্তু কথাই বলবো না। আচ্ছা, তুমি করেই বলবো। তাহলে বলো। কি? ওই যে ওইটা। কোনটা? আরে ওইটা তো, কোনটা বলবা তো? যেটা আমি শুনতে চাই। একটু ভেবে বললাম, কি শুনতে চাও? আমার মাথায় তো আসছে না। আরাফ আমার কানে কানে ফিসফিস করে বলল, ভালোবাসি। আমার সারা শরীর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি আরাফকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। কি বলবে না? জানি না। বলো বলছি। না। তাহলে কিন্তু চলে যাব। আমি ওর বুক থেকে মাথা তুলে বললাম, কোথায়? বাসায়। ইস, আপনি এখন আমাকে ছেড়ে যেতে পারবেন বুঝি? জানি না। আপনাকে এখন থেকে আর কোথাও যেতে দিব না। সবসময় আমার কাছে বেঁধে রাখবো। তাহলে বলো।
উফ, আজকে না বলা পর্যন্ত বুঝি ছাড়বা না? না, তাড়াতাড়ি বলো। আমি আবার আরাফের বুকে মাথা রেখে আস্তে করে বললাম, ভীষণ ভালোবাসি। আজকে যদি আমার জগডুটের রানীকে ছুঁয়ে দেওয়ার মতো কোনো অপরাধ করে ফেলি, তাহলে কি আমি শাস্তি পাবো? শাস্তি তো অবশ্যই পাবেন। কি শাস্তি পাবো শুনি? আমি লজ্জায় লাল নীল হয়ে বললাম, শাস্তি হিসেবে রোজ এভাবেই ছুঁয়ে দিতে হবে। আরাফ মুচকি এসে আমাকে কোলে তুলে নিয়ে আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। আমি আরাফের গলা জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে লেপ্টে রইলাম। আরাফ আমাকে রুমে নিয়ে গিয়ে খাটে শুয়ে দিয়ে নিজেও আমার উপর শুয়ে পড়ল। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। চোখে চোখে যেন মুখে না বলা অনেক কথা হয়ে যাচ্ছে। ওর চোখে নিজের জন্য অসম্ভব ভালোবাসা দেখতে পাচ্ছি। ওর চোখের দিকে বারবার তলিয়ে যাচ্ছে। ওর চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। মনে হচ্ছে ওর চোখের মায়ে আমি অতল সাগরে বারবার তলিয়ে যাচ্ছি, আর আরাফ আমাকে বারবার টেনে তুলছে। আমি লজ্জা পেয়ে চোখ বন্ধ করে পাশ ফিরে গেলাম। আরাফ আবার আমাকে ওর দিকে ফিরিয়ে আমার চোখের সামনে আসা চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিয়ে ফিসফিস করে বলল, আজকে আমি তোমাকে পূর্ণভাবে চাই। আমার সব অপেক্ষার অবসান ঘটাতে চাই, নাতাশা রানী। আমি কিছু না বলে আরাফকে জড়িয়ে ধরলাম। আরাফ আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে আমার কপালে আবার ভালোবাসার পরশ এঁকে দিল। আমি এখনো চোখ বন্ধ করে আছি। ওর এই চোখের দিকে তাকিয়ে থাকার সাহস আমার নেই। তারপর আমার দুই চোখের পাতার ভালোবাসার পরশ এঁকে দিয়ে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। খামছে ধরলাম। শুরু হলো আমাদের ভালোবাসার খেলা। হুশ হুশ, আর কত আমাদের বাসর খেলা দেখবে।